আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। এক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আজকের মেডিকেল ক্যারিয়ার পর্বে আপনাদের সাথে আছি আমি, ডক্টর তাহমিনা আক্তার করিকা। আজকে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আমি থাকবো। মেডিকেল ক্যারিয়ার পর্বে আজকে আমাদের আলোচনার বিষয় প্রসপেক্টস ইন দা মালদ্বীপস ফর বাংলাদেশি ডক্টরস। আজকে আমাদের অডিয়েন্স শুধু ডাক্তার নয়, মেডিকেল স্টুডেন্টও রয়েছে। আশা করবো পুরো অনুষ্ঠান থেকে আপনারা আপনাদের সকল জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবেন। আমাদের আজকে পুরো আলোচনা জুড়ে আমাদের মেন্টর হিসেবে থাকবেন ডক্টর শারমিন সিথি ম্যাম, যিনি বর্তমানে জাপানে উচ্চতর গবেষণায় নিয়োজিত আছেন। ওয়েলকাম করছি আজকের আমাদের সেশনে আজকে আমাদের মেন্টরকে। Thank you for the introduction. উম, কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আশা করি আপনারাও ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আমাদের আজকের আলোচনায় আপনাকে পেয়ে খুবই আনন্দিত। আপনার থেকে আমরা অনেক কিছুই জানতে পারবো আশা করি, এবং আমাদের বাংলাদেশি ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টদের মালদ্বীপস নিয়ে অনেক বেশি কোশ্চেন থাকে, এবং এক্সেস মেডিকেল স্কুল আজকের এই পর্বটি শুধুমাত্র তাদের জন্য সাজিয়েছে যারা এই মালদ্বীপস নিয়ে তাদের অনেক বেশি জিজ্ঞাসা। আমরা এ পর্যন্ত অনেক কোশ্চেন পেয়েছি কিভাবে যেতে জন্য। আমরা আলোচনা প্রথমে জানতে চাচ্ছি মালদ্বীপে আপনি কিভাবে চিকিৎসক হিসেবে যাত্রা শুরু করেছিলেন। উম, মা- সেটা মানে শুরু করার আগে আমি আমার প্রথম আহ, একটু বলে নিই যে আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে 2011-12 সেশনের স্টুডেন্ট ছিলাম। সো আমার ফাইনাল প্রফ আমাদের ফাইনাল প্রফ পাশ করে 2017-তে হলো আমরা ইন্টার্নশিপ স্টার্ট করি, এবং আমার ইন্টার্নশিপ শেষ হয় 2018 সালে। আর আমি মালদ্বীপে আমি আমার জার্নি মানে আমার চাকরি জীবন শুরু করি 2020-এর জানুয়ারিতে, কোভিড এর ঠিক আহ, 1-2-3 মাস আগে থেকে। সো তারপর মালদ্বীপের ওই জার্নিটা আসলে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেওয়া ছিল, কারণ আম, আমাদের ইচ্ছে ছিল যে দেশের বাইরে হলো ক্যারিয়ার করার। সো এটা অলরেডি মোটামুটি সবাই জানে যে বাংলাদেশ থেকে যদি দেশের বাইরে যেতে হয়, হয় লাইসেন্স এক্সাম, স্পেশালি যেগুলো এখন পপুলার, ইউকের জন্য প্ল্যাব, এমআরসিপি, এমআরসিএস, বা ইউএস এর জন্য ইউএসএমএলই, অস্ট্রেলিয়ার জন্য এএমসি। এই মোটামুটি সবগুলা লাইসেন্সিং এক্সামই কিন্তু বেশ কস্টলি, এবং একটা বাংলাদেশি ফ্রেশ গ্রাজুয়েট ডাক্তারের জন্য এই আহ, খরচটা বহন করা, যদি না তার ফ্যামিলি সাপোর্ট থাকে, তাহলে এটা আসলে বেশ ডিফিকাল্ট। বা ফ্যামিলি সাপোর্ট দিলেও হয়তো অনেক সময় আমাদের একবার অ্যাটেম্পটে ওটা হলো পাশ হয় না। সো অনেকের হয়তো মাল্টিপল অ্যাটেম্পটসও লাগতে পারে, সেক্ষেত্রে দেখা যায় কস্টটা আরো বেড়ে যায়। তো আর এখানে দেখা পাশ করার পর পর ডিউটি ম্যানেজ করে, দেশে ডিউটি করে, তারপরে পড়াশোনার টাইম ম্যানেজ করা, সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছিল যে একটা মানে বেশ একটা স্ট্রাগলিং ফেজ ইন্টার্নশিপের পরে। এই স্ট্রাগলিং ফেজটা দেখার পর থেকে আমার মনে হয়েছে যে না, আমাকে আসলে এরকম একটা চাকরি দরকার যেখানে আমি হলো আমি আমার পড়াশোনাটাও কন্টিনিউ করতে পারবো, প্লাস হলো আমার একটা ভালো একটা আর্নিং সোর্স হবে। ওই চিন্তা থেকে যখন হলো আমি বিভিন্ন অপরচুনিটিস দেখা স্টার্ট করি, তখনই মালদ্বীপস একটা অপরচুনিটি, মানে মালদ্বীপ একটা অপশন ছিল, যেখানে হলো ডাক্তাররা হলো অনেক বাংলাদেশি ডাক্তার যারা যায় গিয়ে ওখানে চাকরি করেন, এবং একটা সময় পরে ওখান থেকে আহ অন্যান্য জায়গায়, অন্যান্য দেশে মুভ করেন। সো ওইটা দেখেই মেইনলি আমি ইন্সপায়ার হই যে আমিও মালদ্বীপ আমার জার্নি স্টার্ট করতে চাই। যেমন আমাদের দেশে আমরা বিডি জবসে জব সার্চ করে থাকি, বা ডিফারেন্ট কাইন্ড অফ হসপিটালস থেকে আমরা সার্কুলার পেয়ে থাকি, বা ডিফারেন্ট কাইন্ড অফ পোর্টাল থেকে মালদ্বীপের যে জবগুলো সেটা আসলে কিভাবে খুঁজতে হয়। আসলে আমি যখন হলো মানে এখানে কিছু জিনিস আছে, যেমন হলো মালদ্বীপের যে আহ, কয়েকটা স্ট্রিমে হলো ওরা ডাক্তার নেয়। একটা হলো মালদ্বীপের যে গভর্নমেন্ট অফ মালদ্বীপস এর যে নিজস্ব যে হেলথ মিনিস্ট্রি আছে, ওরা একটা মানে
ডাক্তার নিয়োগ করে। আবার কিছু আছে যেমন হলো বিভিন্ন আইল্যান্ডের বিভিন্ন প্রাইভেট রিসোর্ট যেগুলো আছে, ওখানেও হলো রিসোর্ট গুলাতে হলো ওদের মানে অলওয়েজ ডাক্তারের প্রয়োজন হয়। সো তখনও ওরা রিসোর্টের জন্য হলো আলাদা করে ডাক্তার নিয়োগ করে। সো এক একটা রিক্রুটমেন্ট হলো এক এক রকম। যেমন হলো আম, বাংলাদেশ থেকে আসলে এই অপরচুনিটি গুলা বা হলো এই কি নিউজ গুলার বা চাকরির সার্কুলার গুলা পাওয়ার একটা অপশন হলো বোয়েসেল। আপনার যদি বোয়েসেল এর নাম শুনে থাকেন, বোয়েসেল হলো সরকারি ভাবে হলো বিদেশে ডাক্তার বা বিভিন্ন নার্স এদেরকে পাঠানোর একটা উদ্যোগ নিয়ে থাকে। সো অনেকেই বাংলাদেশ থেকে বোয়েসেল এর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারে যখন হলো সার্কুলার দেয় মালদ্বীপে। আরেকটা হলো বিভিন্ন এজেন্সির মাধ্যমে। কিছু এজেন্সি আছে যারা হলো এখান থেকে সরাসরি মালদ্বীপের আম, যে মিনিস্ট্রি আছে, হেলথ মিনিস্ট্রিতে হলো ওরা সার্কুলার যখন ওপেন হয় তখন হলো এই সিভি অ্যাপ্লিকেশন এগুলো হলো ড্রপ করে। তারপর ওখান থেকে শর্ট লিস্টেড হয়ে আপনার হলো তখন আপনার ইনিশিয়াল যখন হলো যাচাই বাছাই হয়, তারপর আপনার মিনিস্ট্রি একটা ইন্টারভিউ অ্যারেঞ্জ করে জুমের মাধ্যমে। তারপর সেই ইন্টারভিউর পরে আপনাকে চাকরির জন্য, যদি আপনি ইন্টারভিউতে পাশ করেন, তারপর আপনি চাকরি নিয়ে ওখানে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এজেন্সিকে কিছু আহ, তাদের যে ফিস আছে ওটা দিতে হয়। আর এমনিতে সরকারি ভাবে হলে বোয়েসেল এর মাধ্যমে হলো আপনাকে খোঁজ নিতে হবে যে কখন আপনার সার্কুলার ওপেন হয়। আর প্রাইভেট রিসোর্ট গুলার ক্ষেত্রেও সেম, ওটার নিয়োগটাও বেসিক্যালি এজেন্সির মাধ্যমে হয়ে থাকে। তাদের কাছে বিভিন্ন যে রিসোর্ট গুলা যখন হলো সার্কুলার ওপেন করে, তারা সেটা জানে, তখন হলো তারা ওইভাবে এখান থেকে ওনাদের কাছে যে সিভি গুলা থাকে ওগুলা হলো ফরওয়ার্ড করে। থ্যাংক ইউ আপু। আমরা যখন মালদ্বীপে ডাক্তাররা অ্যাপ্লাই করবে তখন আসলে তাদের প্রাথমিক যোগ্যতাগুলো কি থাকা প্রয়োজন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে? আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন হলো ইন্টার্নশিপের পরে 1 বছরের অভিজ্ঞতা থাকলেই যে কেউ অ্যাপ্লাই করতে পারতো, এমবিবিএস গ্রাজুয়েট যারা আছে। বাট আমি আমি মালদ্বীপ থেকে চলে এসেছি বেশ কিছুদিন, মানে অলমোস্ট 3 বছরের উপরে, প্রায় 4 বছর হয়ে গেছে। সো তারপরে কিছু নিয়ম কানুন চেঞ্জ হয়েছে। এখন আমি যে যতটুকু জানি যে এখন হলো এমবিবিএস পাশ করার পর 5 বছরের একটা অভিজ্ঞতা লাগে অ্যাপ্লিকেশনের জন্য। এখন আমি জানি না আসলে এটা ওরা কতটুকু স্ট্রিক্টলি ফলো করে, বাট অফিসিয়ালি অতটুকুই আমি শুনেছি যে হলো 5 বছরের একটা এক্সপিরিয়েন্স ওরা চায় আফটার গ্রাজুয়েশন। মালদ্বীপে আসলে কোন ক্যাটাগরি ডাক্তারদের চাহিদা বেশি আপনি দেখেছেন বা ওখানে? আসলে মালদ্বীপের যে স্ট্রাকচার সেটা হলো অনেকটা উম, আমাদের দেশের মতো না। ওটা একটা দ্বীপ দ্বীপ কান্ট্রি যেটা বলে, আইল্যান্ড। ওদের হলো ছোট ছোট অনেকগুলা আইল্যান্ড। সো এক একটা আইল্যান্ড, একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডের যাতায়াত ব্যবস্থা শুধুমাত্র আপনার নদী মানে সমুদ্র পথ ছাড়া আর কোনো আর কিছু আইল্যান্ডে, যেসব বড় বড় আইল্যান্ড গুলোতে আপনার এয়ারপোর্টের ব্যবস্থা আছে। সো বেশিরভাগ আইল্যান্ডে আপনার হলো সব প্রত্যেকটা আইল্যান্ডে একটা করে মেডিকেল সেন্টার থাকে, হসপিটাল। তো এটা ডিপেন্ড করে আপনার হলো কতগুলা, আপনার আইল্যান্ডের জনসংখ্যার উপরে, তারপরে আইল্যান্ডের আয়তনের উপরে। যেসব আইল্যান্ড গুলো ছোট আইল্যান্ড, যেটা মেজরিটি আইল্যান্ড গুলো এগুলো অনেক ছোট আইল্যান্ড, ওখানে আপনার হলো মেডিকেল অফিসার দিয়ে হলো ওনারা এই মেডিকেল, একজন একজন বা দুইজন, এটা ডিপেন্ড করে আপনার জনসংখ্যার উপরে। যদি একদমই কম জনসংখ্যা হয়, যেমন হলো আমি যে আইল্যান্ডে ছিলাম ওখানে 500 থেকে 600 অ্যাভারেজ পপুলেশন ছিল। ওখানে আমি একাই ডাক্তার ছিলাম এবং সাথে 3-4 জন নার্স, ওটা অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে। নার্স, ইন্টারপ্রেটার, তারপরে হলো আপনার কিছু স্টাফ, মেডিকেল স্টাফ, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ ওনারা থাকে। বাট ওসব ক্ষেত্রে তো যদি আমরা চিন্তা করি, তার নাম্বারের দিক থেকে চিন্তা করলে জেনারেল প্র্যাকটিশনার বা মেডিকেল অফিসাররাই হলো আপনার সংখ্যায় সবচেয়ে বেশি।
তারপর উম, যে যারা হলো আপনার কনসালটেন্ট, যিনারা মানে স্পেশালিস্ট যাদেরকে বলি আমি, ধরেন সার্জন বা হলো মেডিসিন স্পেশালিস্ট, ওনারা শুধুমাত্র থাকেন হলো অ্যাটল হসপিটাল গুলাতে এবং হলো রিজিয়নাল হসপিটাল গুলাতে। তো এই জন্য মিড রেঞ্জের ডাক্তার, মিড বা হলো হাই আপনার হলো হাই লেভেলের ডাক্তারদের থেকে আসলে এন্ট্রি লেভেলের ডাক্তারদের হলো চাহিদাটা সবসময় থাকে। কারণ হলো আবার এন্ট্রি লেভেলে অনেক খালিও হয়ে যায়, যেমন হলো যারা হলো ওখানে যায় খুব কম ডাক্তারই হলো আপনার পার্মানেন্টলি থাকে। বেশিরভাগই ওখানে গিয়ে দেখা যায় যে 1 2 3 4 বছরের বা এরকম 5 বছরের মধ্যে ওনারা হয়তো প্ল্যাব, এফসিপিএস, সরি এমআরসিপি এগুলো দিয়ে হলো ওখান থেকে অন্য কোনো কান্ট্রিতে, ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া এগুলোতে চলে যায়। সো ওই জায়গাটা অলওয়েজ দেখা যায় যে আপনার হলো ভ্যাকেন্সিটা থাকে, আর ওরা হলো ওখানেই বেশি নিয়োগটা হয় আর কি। তো এই জন্য এন্ট্রি লেভেলের ডাক্তারদের জন্য মালদ্বীপ একটা ভালো অপশন। থ্যাংক ইউ আপু। আপু, যেমন আমাদের বিএমডিসি রেজিস্ট্রেশনের জন্য আমাদের কিছু প্রসিডিওর মেনটেন করতে হয়, এরকম মালদ্বীপস মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের কি কোনো এক্সাম অ্যাটেন্ড করতে হয় আমাদের বাংলাদেশি ডক্টরদের? আমি আহ, আমি এখন কিন্তু অবশ্য এক্সাক্ট নিয়মটা আমি আপডেটেড না। আমার আমরা আমরা যখন গিয়েছিলাম তখন এরকম নিয়ম ছিল যে প্রথমে আপনাকে মানে মালদ্বীপ, আমরা যেটা বিএমডিসি রেজিস্ট্রেশন বলি ওটা মালদ্বীপে বলা হয় এমএমডিসি, মালদ্বীপ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল যেটা। সো আপনি কি যাওয়ার পরে আপনি ওখানে যখন মানে জব নিয়ে যাবেন, আপনাকে একটা প্রভিশনাল সার্টিফিকেট দিবে, প্রভিশনাল লাইসেন্স দিবে, যেটা হলো 1 বছর ভ্যালিডিটি থাকে। আপনি যদি 1 বছর, আপনার ইনিশিয়াল কন্ট্রাক্টটা থাকবে হলো 1 বছর, তো 1 বছর পরে যদি আপনি আপনার কন্ট্রাক্ট রিনিউ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পার্মানেন্ট লাইসেন্সটা নিতে হবে। সেই পার্মানেন্ট লাইসেন্স নেওয়ার জন্য আপনার কাছে 1 বছর টাইম থাকে। এই 1 বছরের মধ্যে আপনাকে হলো যে এমএমডিসির যে এক্সাম আছে, লাইসেন্স এক্সাম, ওইটা দিয়ে আপনাকে হলো ওই যে পার্মানেন্ট যে লাইসেন্সটা নিতে হয় সেটা নিয়ে নিতে হবে। তারপরে আপনি এর পরের বছর থেকে আপনি হলো রিনিউ করতে পারবেন আপনার কন্ট্রাক্ট। কিন্তু যদি আপনি যদি ও, সেটা না নেন, তাহলে আপনি আর কন্ট্রাক্ট রিনিউ করতে পারবেন না, কারণ প্রভিশনাল রেজিস্ট্রেশনটা মানে আমার জানা মতো তখন 1 বছরের জন্য ছিল। এর মধ্যে আপনাকে হলো পার্মানেন্ট লাইসেন্স নিতে হবে। এমএমডিসি রেজিস্ট্রেশনের জন্য তাহলে কি কি ডকুমেন্টস প্রয়োজন? এমডিসির জন্য আসলে তেমন কিছুই লাগে না আপনাকে, জাস্ট আপনি ওখানে যাওয়ার পর আপনি যখন জব করবেন তারপর আপনি এক্সামের জন্য ফর্ম ফিল আপ করবেন, এবং এক্সাম সেন্টারটা কয়েকটা জায়গায় থাকে। উম, মালদ্বীপ তো আপনার হলো ছোট ছোট আইল্যান্ড, তো আপনার নর্থে মালে, তারপরে হলো সাউথে এরকম বড় বড় যে আইল্যান্ড গুলো আছে ওখানে সেন্টার থাকে। সো দেখা যায় সেন্টার গুলো আপনার যেখানেই পোস্টিং হোক না কেন, ওটার মানে ওটা থেকে আপনি এর কাছের যে সেন্টারটা আছে ওখানে গিয়ে আপনি এক্সাম দিতে পারবেন। আর সেক্ষেত্রে জাস্ট আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে এক্সাম অ্যাটেন্ড করলেই, আর একটা এক্সাম ফিজ আছে, ওইটা দিয়ে আপনাকে এক্সাম অ্যাটেন্ড করলেই হয়। আর তেমন কিছু দরকার পড়ে না। থ্যাংক ইউ আপু। আপু, এই যে লাইসেন্স এমএমডিসির জন্য অ্যাপ্লাই করলো বা হচ্ছে এক্সাম দেওয়ার পর লাইসেন্স পেতে কত সময় লাগে? এমডিসি রেজাল্টটাও হলো ওরা মানে দিয়ে দিলে পরে আপনি যদি পাশ করেছেন এমডিসি, আমার যতদূর মনে পড়ে এক্সাম দেওয়ার মানে 15 দিন থেকে 1 মাসের মধ্যেই ওরা রেজাল্ট দিয়ে দেয়। সো ওটা আপনি পাশ করে গেলে আপনি সাথে সাথেই হলো পার্মানেন্ট লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। ওটা আসলে খুব একটা মানে বেশি দিন সময় লাগে না। এবং যদি কেউ কোনো কারণে, ধরেন আমি এই প্রথম অ্যাটেম্পটে আমি পাশ করতে পারলাম না, তারপরে আবার হলো আপনি পরের মাসে আবার ডেট বুক করে আবার এক্সাম দিতে পারবেন। এটার জন্য আপনাকে জাস্ট শুধু আপনার আবার নতুন করে ফিস দিতে হবে। আদার দেন দিস আর কিছু লাগে না। একটা এমএমডিসি এক্সামে কেমন ফি পড়ে? আহ, আমার যতদূর মনে পড়ে এমএনটিসি এক্সামের জন্য, সরি আমি এক্সাক্টলি, খুব সম্ভবত 3 থেকে 4 হাজার রুপি ছিল। আমি এক্স্যাক্টলি এখন মনে করতে পারছি, মানে পারছি না, সরি ফর দ্যাট। মানে
এটা ইটস আসলে ওকে আপু। হ্যাঁ, কেউ একজন খোঁজ নিলে ওটা জানতে পারে, বাট যতদূর মনে পড়ে ওটা আপনি তখন অলরেডি মানে ইনকাম আপনার থাকবে, তো ওটা আসলে খুব একটা নেগলিজিবল অ্যামাউন্টই। আপু যেমন আমাদের বিএমডিসি রেজিস্ট্রেশনটা রিনিউ করতে হয়, আমাদের লাইসেন্সটা, এরকম এমএমডিসির ক্ষেত্রে রিনিউ করার কোনো প্রসিডিউর আছে কিনা, বা করতে হলে কত সময় পর পর? এমডিসিটা আসলে আমার জানা, আমি যখন ছিলাম তখন আসলে ওরকম রিনিউর কিছু ছিল না। আপনি একবার নিলে পরে ওটা দিয়ে আপনি হলো ওটাই আপনার মানে আপনি অলওয়েজ তার পার্মানেন্ট লাইসেন্সের মতো, যদি না কোনো আপনি প্রফেশনাল মিসকন্ডাক্ট বা হলো মেজর কিছু না হয় সেক্ষেত্রে। কিন্তু আমি এখন রুলস গুলো সম্পর্কে আসলে সরি, আমি আপডেটেড না, বাট মেবি কিছু তেমন লাগে না, লাগলেও হয়তো বা আপনি যদি অলরেডি ওখানে জব করেন, সো আপনি আসলে ওখানে ইনফরমেশন পাবেনই। আপু যেমন হচ্ছে প্রফেশনাল মিসকন্ডাক্ট হতে পারে, বা বা কোনো ইস্যুজ এর কারণে দেখা যায় যে আমাদের দেশে বিএমডিসি লাইসেন্স বাতিল হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে এটা স্থগিত হয়ে আছে, যে 2 or 3 ইয়ার্স এর জন্য কোনো একটা পানিশমেন্ট, অথবা কিছু অফেন্সের জন্য দেখা যায় যে ওয়ার্নিং দেয়া হয়, সাসপেনশন দেন পেনালি রেজার, লাস্টে এইভাবে যায়। আহ মালদ্বীপসের ক্ষেত্রে ওখানে আসলে কোন ধরনের, যদি কোনো মিসকন্ডাক্ট হয় তাহলে ওখানে কি লাইসেন্স বাতিল হয়? হ্যাঁ, যদি আপনি সিরিয়াস কোনো প্রফেশনাল মিসকন্ডাক্ট করেন তাহলে একদম আপনাকে লাইসেন্স আপনার ওরা হলো লাইসেন্স আপনাকে মানে আপনি অলমোস্ট, তারপর আপনার, যদি এটা আসলে ডিপেন্ড করে যে আপনি হলো কতটুকু লাইক গ্র্যাভিটি অফ মিসকন্ডাক্টের উপরে। যদি মানে এটা যদি খুব বেশি নেগলিজেন্স হয় বা খুব মেজর কোনো মিসকন্ডাক্ট হয় সেক্ষেত্রে হয়তো আপনার লাইসেন্সটা একদম বাতিল হয়ে যেতে, আপনি আপনার চাকরি হারাতে পারবেন। বাট এমনিতে যদি ওখানে অনেক এক্সাম্পল আছে, যেমন বিভিন্ন প্রফেশনাল মিসবিহেভিয়ার বা মিসকন্ডাক্টের জন্য অনেকের জব চলে গেছে, বাট তারপর আবার অনেকে হলো জব নিয়ে মানে আবার ব্যাক করতে পারে। সেক্ষেত্রে ডিপেন্ড করে হলো যে সিচুয়েশনটা কত, যদি সিচুয়েশনটা খুব বেশি মানে সিরিয়াস হয় সেক্ষেত্রে আপনি আর কখনোই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। থ্যাংক ইউ। যেমন হচ্ছে আমরা কোনো পোস্ট গ্রাজুয়েশন করা হয়নি, কিন্তু শুধুমাত্র এমবিবিএস কমপ্লিট করেছি আমরা, এবং সাথে হয়তো বা আমি কোনো জায়গায় জব করছি বা কোনো কিছু প্রিপারেশন নিচ্ছি, তাহলে কি শুধুমাত্র এমবিবিএস ডিগ্রি দিয়েই আমরা হচ্ছে আহ মালদ্বীপসের জন্য অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, আপনার হলো যে জেনারেল প্র্যাকটিশনার বা হলো মেডিকেল অফিসার হিসেবে আপনার জয়েন করার জন্য আপনার শুধুমাত্র এমবিবিএস ডিগ্রি ইজ এনাফ। আর সাথে আপনাকে এক্সপিরিয়েন্স যেটা 5 ইয়ার্স, এখন যদি 5 ইয়ার্স হয় সেটা 5 ইয়ার্স, আর 1 ইয়ার হলে 1 ইয়ার, আগে যেটা ছিল সেটা হতে পারে। সো তখন হলো আপনি ওই এক্সপিরিয়েন্সের আপনার একটা মানে সার্টিফিকেট জমা দিতে হবে, যেটা হলো আপনাকে দেখাতে হবে যে আপনি এখানে জব করেছেন এবং এটা আপনার এক্সপিরিয়েন্স ছিল। আমাদের দেশে যে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি গুলো আছে, এফসিপিএস, এমএস, এমডি, এই যে ডিগ্রি গুলোর মধ্যে কোন পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি গুলো হচ্ছে ওখানে আহ, তারা একসেপ্ট করে, বা কোনটা করে কিনা? হ্যাঁ, বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি মালদ্বীপে একসেপ্টেড। এমডি, তারপর হলো এমএস, এফসিপিএস, এইগুলা যদি আপনার কমপ্লিটেড থাকে আপনি ওখানে আহ, সরাসরি কনসালটেন্ট হিসেবে হলো অ্যাপ্লাই করতে পারবেন মালদ্বীপসে। সেই ক্ষেত্রে আপনার আপনার, কাছে কি মনে হয় যে, জি, শিওর। হ্যাঁ হ্যাঁ, না সেক্ষেত্রে আপনার স্যালারি স্ট্রাকচার ডিফারেন্ট কনসালটেন্টদের জন্য মেডিকেল অফিসারদের থেকে। যেমন আমাদের দেশে অনেক ব্যাপারে থাকে যে কিছু প্রচলিত কথা থাকে যে এই সেক্টরটাতে গভর্নমেন্ট মেডিকেল কলেজের স্টুডেন্টরা, ডক্টররা, মানে গভর্নমেন্ট মেডিকেল থেকে পাশ করা গ্রাজুয়েটরা প্রেফারেন্স পায়, বা কিছু ক্ষেত্রে হচ্ছে কোনো আর্মি মেডিকেল প্রেফারেন্স পায়। মালদ্বীপসের ক্ষেত্রে কি আপনি কখনো দেখেছেন যে কোন ধরনের মেডিকেল কলেজগুলো থেকে স্টুডেন্টরা বেশি প্রেফারেন্স পেয়ে থাকে, বা এরকম কিছু আছে কিনা? না, আমার আমার দেখার মতো ওরকম কিছুই মানে আমি নোটিস করি নাই যে কারণ আমি যখন ছিলাম আমার সাথে অনেক গভর্নমেন্ট মেডিকেলের গ্রাজুয়েটরাও ছিল, সাথে অনেক প্রাইভেট মেডিকেল গ্রাজুয়েটও ছিল।
তো আমার মনে হয় না এই ক্ষেত্রে তারা গভর্নমেন্ট মেডিকেল বা প্রাইভেট মেডিকেলকে ওভাবে আলাদা করে মানে কোনো প্রেফারেন্স দেয় বা কোনো স্পেসিফিক মেডিকেল কলেজকে প্রেফারেন্স দেয়। তা এটা পুরোটাই ডিপেন্ড করে হলো আপনার ইন্টারভিউ এর উপরে। আপনি গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে পাশ করেন কিন্তু আপনি ইন্টারভিউতে ভালো করলেন না, আপনার জব হবে না। আপনি প্রাইভেট থেকে পাশ করছেন, কিন্তু আপনার নলেজ আছে, আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি ইন্টারভিউতে ভালো করছেন, আপনি অবশ্যই জব পাবেন। থ্যাংক ইউ। আপু আমরা দেখি যে আমাদের ইউকে, ইউএসএ বা ইউরোপিয়ান কান্ট্রি গুলো বা আদার্স এশিয়ান কান্ট্রি গুলোতেও যখন আমরা কোনো এক্সাম দিতে যাই বা কোনো কিছুতে অ্যাজ এ ডক্টর হিসেবে জয়েন করতে চাই, ওই দেশের ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে প্রেফারেন্স পায়। এছাড়া ডিফারেন্ট কাইন্ড অফ, যেমন হচ্ছে আইএলস আছে, ওইটি আছে, টোফেল আছে। এখন এই ক্ষেত্রে মালদ্বীপসের ক্ষেত্রে কি কোনোভাবে দেখা যায় যে ওইটি বা আইএলস এর কোনো প্রয়োজনীয়তা আছে কিনা বা কোনো কিছু বাধ্যতামূলক কিনা? ওরা বলে যে আইএলটিএসটা প্রেফারেবল, যদি আপনার থাকে আইএলটিএস ওইটি খুবই ভালো, বাট না থাকলেও কোনো সমস্যা নেই, ওটা ছাড়াও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর মালদ্বীপের সবচেয়ে বেশি সুবিধা যেটা সেটা হলো ওদের যে মিডিয়াম অফ এডুকেশন এটা হলো ইংলিশে। সো ওখানে দেখা যায় যে আপনার আহ, খুব মানে এল্ডারলি লোকজন যারা অনেক আগের বয়স্ক লোকজন ছাড়া মোটামুটি যারা ইয়াং জেনারেশন আছে তারা সবাই হলো ইংলিশ ভালো পারে। আর সবচেয়ে পজিটিভ দিক হলো মালদ্বীপ তো একটা টুরিস্টিক কান্ট্রি, সো ওখানে তাদের দেখা যায় যে তাদের নিজেদেরও মানে বেশিরভাগ লোকজন দেখা যায় কোনো না কোনো ভাবে ট্যুরিজমের সাথে হলো অ্যাফিলিয়েটেড, কিংবা হলো এক্সপোর্ট ইম্পোর্ট ট্যুরিজম এগুলোর সাথে খুবই অ্যাফিলিয়েটেড। সো তারা দেখা যায় তাদের নিজেদের জন্য তাদের ইংলিশটাকেই মানে প্রচুর উম, ব্যবহার করে। তো এই ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র কিছু বয়স্ক লোকজন ছাড়া আপনার হলো বাকি সবাই ইংলিশ ভালো পারে। আর শুধু তাই না, আপনি হলো যখন আপনি চাকরি করবেন বা মানে আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনার সাথে সবসময় একজন ইন্টারপ্রেটার থাকবে। তো এই ক্ষেত্রে আপনি যদি পেশেন্ট যদি ইংলিশ নাও পারে সেক্ষেত্রে আপনার কমিউনিকেশনে কোনো সমস্যা হবে না, আপনাকে ইন্টারপ্রেটার ইন্টারপ্রেট করে দিবে। আমরা এই মুহূর্তে জানতে চাচ্ছি যে মালদ্বীপসের ক্ষেত্রে হচ্ছে স্যালারি স্ট্রাকচারটা কেমন? একজন ফ্রেশ গ্রাজুয়েট এমবিবিএস ডিগ্রিধারী তার বেতন স্কেলটা আসলে কেমন হয়? মালদ্বীপের যেটা আমি আমি যতটুকু জানি, আমি জানি না ওদের এখনো স্যালারি স্ট্রাকচার রিভাইজড হয়েছে কিনা। আহ, তবে আমার আমার জানা মতে লাস্ট পর্যন্ত আহ, তাদের স্যালারি স্ট্রাকচারটা ছিল হলো বেসিক স্যালারি। আপনার বেসিক যে মানে ফর লাইক এন্ট্রি লেভেল বা মেডিকেল অফিসারদের জন্য বেসিক স্যালারিটা হলো 15,090 MBR, মালদিভিয়ান রুপি। আর তারপর আপনার কিছু সার্ভিস অ্যালাওয়েন্স, অ্যাকোমোডেশন, ফুড অ্যালাওয়েন্স এগুলো সবকিছু মিলে আপনার হলো আপনার মাস শেষে অ্যারাউন্ড 28,000 রুপির মতো, মালদিভিয়ান রুপির মতো আপনার হলো আহ, ওরা স্যালারি। এখন মালদিভিয়ান রুপি থেকে টাকাতে আপনাকে কনভার্ট করতে হবে, যে আমি যতটুকু জানি যে এক মালদিভিয়ান রুপি আপনার আগে ছিল এরকম 5 টাকা আর কি। সো আপনার অ্যাভারেজ হলো 1.5 লাখ টাকার মতো। এটা আপনি মোটামুটি মানে ফিক্স সবার জন্য 28,000 রুপির মতো। তারপর যেটা থাকে এটা হলো ওভারটাইম। ওভারটাইম হলো ওদের কাউন্ট হয় প্রত্যেক আপনার উইকডেজে ওভারটাইম একরকম, উইকেন্ডের জন্য ওভারটাইমের স্যালারি আরেক রকম। সো ওই ওভারটাইমের কাউন্ট এখন যে যত ওভারটাইম করে ওইটার উপরে ডিপেন্ড করবে যে আপনার স্যালারি কতটুকু বাড়বে। বাট মোটামুটি 28,000 থেকে 30,000 এটা ফিক্সড, বাকিটা হলো আপনার ওভারটাইমের উপরে। তাদের কি গভর্নমেন্ট এন্ড প্রাইভেট যে সেক্টরটা, সেটা কি আলাদা আলাদা স্যালারি স্ট্রাকচার নাকি ওভারঅল সবারই একই? না, আমি যেটা সরি আসলে আমার কি করা উচিত ছিল, যে আমি যেটা বলছি এটা হলো মালদিভিয়ান গভর্নমেন্টের যেটা মানে হেলথ মিনিস্ট্রির যে স্যালারি, সেটা স্যালারি স্ট্রাকচারটা। প্রাইভেট আইল্যান্ডে আবার সরি রিসোর্ট গুলোতে আবার ডিফারেন্ট স্যালারি স্ট্রাকচার। তো কিছু কিছু রিসোর্টে হলো আপনার অনেক হাই স্যালারিও এর থেকেও হাই স্যালারি প্রোভাইড করে। তো এটা আসলে রিসোর্ট টু রিসোর্ট ভ্যারি করে আর কি। মালদ্বীপসে যে আপু কন্ট্রাক্টটা রিনিউ করতে হয়, এই রিনিউ করার সময়টা সেটা কি 1 ইয়ার পর পর যেমন হচ্ছে এমএমডিসি 1 ইয়ার পর এমএমডিসির জন্য অ্যাপ্লাই করলো, এমএমডিসি
দেওয়ার পরে যখন সে কোয়ালিফাই করলো, এরপর কি আবার রিনিউ করতে হয়? আহ, আহ, এখানে একটু ক্লিয়ার করলে, আপনি যখন চাকরি শুরু করবেন, আপনার ইনিশিয়াল কন্ট্রাক্টটা থাকবে 1 বছর। এই 1 বছরের ভিতরে আপনাকে এমএমডিসির এক্সামটা দিয়ে আপনাকে পার্মানেন্ট লাইসেন্সটা নিয়ে নিতে হবে 1 বছরের ভিতরে। পরের বার 1 বছরের যখন হলো আপনার কন্ট্রাক্ট রিনিউয়ের টাইম আসবে, তখন আপনার কাছে আপনার পার্মানেন্ট লাইসেন্সটা, মানে এমএমডিসি লাইসেন্স, পার্মানেন্ট লাইসেন্সটা থাকতে হবে। তারপরে ওই 1 বছর পর পর হলো আপনি আপনার কন্ট্রাক্ট রিনিউ করবেন। থ্যাংক ইউ। এবং যেমন ওখানে আপনি যেটা বলেছিলেন শর্ট টাইম। জি। আহ, এখানে আরেকটা জিনিস আছে, যে সেটা হলো ওদের 1 বছর কন্ট্রাক্টের পরে আপনার হলো 1 বছর আপনি জব করার পরে আপনি হলো 1 মাস ওরা হলো আপনাকে একটা পেইড লিভ দিবে। আপনি হলো যেখানে ফুল আপনার বেতন পাবেন, প্লাস হলো আপনি আসা যাওয়ার এয়ার ফেয়ারটাও পাবেন। যেমন আপু যে যখন অফ ডে থাকে বা উইকেন্ড থাকে, হলিডে থাকে, ওই সময় যে এক্সট্রা ডিউটি গুলো করা হয় ওভার টাইম হিসেবে কাউন্ট হয়। তো সেম থিং, যেমন আমাদের দেশে চেম্বার প্র্যাকটিস করা হয়, ওই দেশে কি ওরকম কোনো সিস্টেম আছে? না, ওখানে ওই ধরনের কোনো সিস্টেম নাই। আহ, যারা আপনার যেমন হলো মালেতে আপনি যদি গভর্নমেন্ট জব করেন, সেক্ষেত্রে আপনার কোনো চেম্বারের কোনো সিস্টেম নাই। কিন্তু আপনি যদি কোনো প্রাইভেট ক্লিনিকে জব করেন বা হলো কোনো প্রাইভেট অর্গানাইজেশনে জব করেন, সেখানে যদি তারা অ্যালাউ করে, সেক্ষেত্রে আপনি হলো প্রাইভেট চেম্বার করতে পারবেন। বাট যারা হলো মিনিস্ট্রি, হেলথ মিনিস্ট্রির আন্ডারে, তারা জব, কোনো প্রাইভেট প্র্যাকটিস এগুলো কিছু করতে পারে না। আপু সেখানে প্রমোশনের সিস্টেমটা কেমন? আসলে ওখানে আমি আসলে প্রমোশনের ব্যাপারটা আসলে মানে আমার জানা নেই। কারণ হলো ওখানে যারা থাকে সবাই খুবই, আমার দেখা মতো সবাই অনেক কম টাইমের জন্য, খুবই কম মানে স্পেনে হলো চাকরি করা দেখা যায় 4 বছর 5 বছর। সেক্ষেত্রে আসলে প্রমোশনের ওরকম কোনো অপশন নাই। আপনি যদি হলো পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনি কনসালটেন্ট হিসেবে জয়েন করতে পারেন, অতটুকুই। বাট এটা ছাড়া আসলে আমার এটার জন্য আসলে, যদি ধরেন বাংলাদেশে এরকম আমার জানার মতো খুব 1 বা 2 জন আছেন যারা হলো ধরেন লং টাইম ওখানে ছিলেন। বাট খুব কমই থাকে যারা হলো এরকম মানে প্রমোশন পাওয়ার জন্য যে একটা লং টাইম জব করা, ওরকম আমার জানার মধ্যে তেমন কেউ ছিল না। আপু আমরা যখন দেখি যে অ্যাপ্লাই করা শেষ এবং ওখানে যে ভিসার যে প্রসেসিংটা, ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আসলে কি কি ডকুমেন্টেশনের প্রয়োজন হয় ডাক্তারদের ক্ষেত্রে? মালদ্বীপে হলো আপনার কোনো, আপনার জাস্ট আপনি যখন কন্ট্রাক্ট আপনি পাশ করার পর, যদি আপনি ইন্টারভিউতে সিলেক্ট হয়ে যান, ওরা আপনাকে একটা কি পাঠাবে, জব কন্ট্রাক্ট লেটার পাঠাবে। আপনার কন্ট্রাক্ট সাইন হয়ে গেলে পরে আপনি ওখানে আপনার যে এজেন্সি বলেন বা হলো বয়সে বলেন, ওদের সাথে কমিউনিকেট করে আপনি আপনার ফ্লাইটটাই ঠিক করে জাস্ট আপনি ওখানে ভিসা অন অ্যারাইভাল। সো আপনার কোনো ভিসার কোনো প্রসিডিওর নাই এখানে। জাস্ট আপনার প্রয়োজনীয় কাগজপত্র, যেসব ডকুমেন্টস যেগুলো আছে ওগুলা, আর হলো আপনার এই যে যে কন্ট্রাক্ট পেপার থাকবে জবের, ওইটা নিয়ে গেলেই, সাথে থাকলেই হবে। এখানে কি স্পন্সরশিপ করতে হয় কোনো কিছুর জন্য এই ভিসা, যেহেতু ওখানে অন অ্যারাইভাল, সেহেতু তো ভিসার কোনো ইয়ে নাই তো? কোনো স্পন্সর, যেমন হচ্ছে অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে আমরা হচ্ছে স্পন্সর ম্যানেজ করতে হয়, এই মালদ্বীপসের ক্ষেত্রে এরকম কোনো প্রসিডিউর আছে না, কি? এরকম কোনো প্রসিডিওর নাই। শুধু যদি আপনি হলো আপনার স্পাউস বা হলো ডিপেন্ডেন্ট হিসেবে নিয়ে যেতে চান, আপনার বাচ্চা স্পাউসে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে হেলথ মিনিস্ট্রি থেকে আরেকটা কাগজ বা একটা পেপার ডকুমেন্টস লাগবে, যেগুলো আপনি আপনার স্পাউসকে সাথে আনতে চান। সেক্ষেত্রে আপনি যখন মালদ্বীপে যে পৌঁছাবেন, সেক্ষেত্রে তখনই আপনি আপনার স্পাউস দুজনেই হলো বা ডিপেন্ডেন্ট বাচ্চা নিয়েই হলো মালদ্বীপে ঢুকতে পারবেন। ধরেন আপু মালদ্বীপে যাওয়ার পরে কারো মনে হলো যে না, মানে তার জন্য এই ওয়ার্ক প্লেসটা সুইটেবল না, বা তার মনে হচ্ছে যে সে দেশে ফিরে আসবে, তাহলে সেই ক্ষেত্রে প্রসিডিউরটা কি হয়?
সেক্ষেত্রে প্রসিডিউর প্রথম 6 মাসের মধ্যে হ্যাঁ, প্রথম 3 থেকে 6 মাসের মধ্যে যদি আপনার মনে হয় যে আপনি থাকবেন না, সেক্ষেত্রে আপনি জাস্ট নোটিশ দিয়ে আপনি হলো গভর্নমেন্টকে নোটিশ দিয়ে আপনি চলে আসতে পারবেন। কিন্তু তারপরে যদি আপনি থাকেন, ধরেন আপনি 1 বছর ছিলেন বা 1.5 বছর ছিলেন, তারপর আপনার মনে হচ্ছে যে আপনি ব্যাক করবেন, সেক্ষেত্রে আপনাকে 3 মাস আগে হলো নোটিশ দিতে হবে যে আপনি 3 মাস পরে চলে যাবেন। প্রথম ইনিশিয়ালি খুব সম্ভব 3 থেকে 6 মাস আপনার প্রভিশনাল পিরিয়ডে আপনি হলো যে কোনো সময় চলে আসতে পারবেন। কিন্তু তারপরে আপনি যদি চাকরি ছাড়ছেন, আপনাকে 3 মাস আগে জানাতে হবে। আপু, যেমন আমাদের দেশের এনভায়রনমেন্ট, ওয়েদার এবং হচ্ছে ওয়ার্ক প্লেস একরকম, এবং মালদ্বীপসে দেখা যাচ্ছে অন্যরকম, সেটা কতটা চ্যালেঞ্জিং থাকে ওখানে? মালদ্বীপের মানে ওয়েদারের কথা চিন্তা করলে ওটা একটা ট্রপিক্যাল কান্ট্রি, সো আপনার সবসময় গরম, মানে ঠান্ডা শীত মালদ্বীপে নাই। উম, বছরের আপনার 10 থেকে 11 মাসই মানে সামার সেখানে। আর 1 থেকে 2 মাস থাকে আপনার রেইনি সিজন, যখন হলো আপনার বৃষ্টি হয়। সো ওয়েদারটা যথেষ্ট আমাদের জন্য যথেষ্ট কমফোর্টেবল। বাংলাদেশ থেকে যারা যায় তাদের জন্য আসলে ওখানে অ্যাডজাস্ট করাটা খুব মানে একটা কষ্ট হয় না, যেহেতু ওয়েদারটা একই রকম মোটামুটি। আর যেটা সমস্যা হতে পারে সেটা হলো আপনার ওখানে ওই যে যখন ওয়েদারটা একটু খারাপ হয়, যেমন বৃষ্টির সিজন বা ঝড়ের সিজন থাকলে পরে, তখন যেহেতু ওখানে আপনার যাতায়াতটা হলো সমুদ্র নির্ভর, তখন হলো আপনার কিছু প্রবলেম হয়তো ফেস করতে হতে পারে কোথাও মানে ট্রাভেল করতে গেলে পরে। আদার দেন দিস আমরা ওয়েদার বলবো আমি যে খুব সুন্দর, কোয়াইট নাইস। আর ওয়ার্ক এনভায়রনমেন্ট, ওয়ার্ক প্লেস বাংলাদেশের, আপনি যদি এটা বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ের বা একটা গ্রাম পর্যায়ের একটা যদি আপনি হাসপাতাল চিন্তা করেন, আর মালদ্বীপের একটা গ্রাম পর্যায়ের হাসপাতালের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, সেক্ষেত্রে আপনি যথেষ্ট পার্থক্য পাবেন। ইন সেন্স ওখানে আপনাকে হলো যথেষ্ট মানে আপনার ওয়ার্ক প্লেসটা যথেষ্ট পরিষ্কার এবং হলো বেশ মানে আমি যে আইল্যান্ডটাতে ছিলাম এটা অনেক ছোট একটা আইল্যান্ড ছিল। সো আমি ওই হিসেবে চিন্তা করে বলতেছি যে হলো যথেষ্ট পরিষ্কার গুছানো এবং হলো খুবই মানে অর্গানাইজড। এই এই দিক থেকে মোটামুটি ভালো একটা মানে এনভায়রনমেন্ট। আর কিছু ধরেন লিমিটেশনস থাকে, যদি ছোট আইল্যান্ড হয় সেক্ষেত্রে আপনার হলো যেমন মেডিসিনের কিছু লিমিটেশনস থাকে, কিংবা হলো আপনার অনেক কিছু ধরেন অনেক ধরনের টেস্ট হলো আপনি ওখানে করতে পারবেন না। সেক্ষেত্রে অপশন হলো আপনাকে রেফার করতে হবে অ্যাটল হসপিটাল বা হলো রিজিয়নাল হসপিটাল যেগুলো আছে ওখানে। এবং পেশেন্টরা এই ক্ষেত্রে ওরাও কমিউনিকেট মানে ওরাও ভালোই কমিউনিকেশন করে, কারণ ওরাও যেতে চায় আসলে বেটার ট্রিটমেন্টের জন্য। আপনি রেফার করে দিলে এরকম না যে ওরা আপনাকে এখানে বাংলাদেশে যেরকম হলো পেশেন্টরা হলো বুঝতে চায় না যে সিচুয়েশনটা কি বা ডাক্তারের লিমিটেশনটা কি বা এখানে রিসোর্সের লিমিটেশনটা কি। ওখানে আবার হলো ওরা বুঝে ব্যাপারটা যে এখানে রিসোর্সের একটা লিমিটেশন আছে। তো সেক্ষেত্রে যদি আপনি বলেন যে আপনাকে পেশেন্ট রেফার করতে হবে, ওরা আরো হ্যাপিলি হলো রাজি হয়ে যায় ওরা, মানে ধরেন যে অ্যাটল হসপিটাল বা রিজিয়নাল হসপিটালে যাওয়ার জন্য। তো রিসোর্সের লিমিটেশন থাকলেও সেক্ষেত্রে আপনার রেফার করার অপশনস থাকে। আপু, সেখানে একজন মেডিকেল অফিসারের ওয়ার্কিং আওয়ার কেমন থাকে? আপনার ওয়ার্কিং আওয়ার একটা হলো আপনার ফিক্সড, যেমন হলো আহ 8 ঘন্টা আপনার, এটা তো একদম ফিক্সড ওয়ার্কিং আওয়ার আপনার সপ্তাহে 6 দিন, 8 ঘন্টা, এটা আপনার ফিক্সড। এবং 8 ঘন্টার পর থেকে আপনার যে এখন এটা ডিপেন্ড করে এক এক আহ, যেমন হলো অ্যাটল গুলাতে একরকম, তারপর হলো আইল্যান্ড গুলাতে মানে ছোট আইল্যান্ড গুলাতে একরকম, রিজিয়নাল হসপিটাল গুলাতে একরকম। যেমন হলো অ্যাটল হসপিটালে যদি অনেক ডাক্তার থাকে সেক্ষেত্রে আপনার শিফটিং হিসেবে হয়। 8 ঘন্টা 8 ঘন্টা ধরেন মর্নিং, বাংলাদেশে যেরকম মর্নিং ইভিনিং নাইট ওই হিসেবে হয়, রিজিয়নাল গুলো তো সেম। আর যেগুলো মেডিকেল সেন্টার, যেগুলো ছোট ছোট মেডিকেল সেন্টার যেগুলো আছে, ওগুলোতে আপনার হলো ধরেন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত, মাঝে 1 ঘন্টা আপনার লাঞ্চের টাইমে ব্রেক আছে 12টা থেকে 1টা পর্যন্ত। তো
এটাই হলো আপনার ফিক্স আওয়ার। তারপর থেকে আপনি মানে উইকডেজ এর পরে আপনার যে কয়দিন হলো আপনি কাজ, যে কয় ঘন্টা কাজ করবেন তার জন্য আপনি ওভারটাইম পাবেন। আপু, যেহেতু আমরা এখানে দেখতে পাই যে ইন্টারন্যাশনাল যারা যায় তাদের সাথে যে লোকাল ডক্টর যারা আছেন ওখানে, তাদের মধ্যে সাথে কি কালচারাল গ্যাপ অনেক বেশি দেখা যায়, বা কালচারাল গ্যাপটা কেমন? আম, আসলে মালদ্বীপ একটা সাউথ এশিয়ান কান্ট্রি এবং হলো মুসলিম কান্ট্রি। তো এই ক্ষেত্রে আসলে কালচারাল ডিফারেন্সটা অতটা মানে ফিল হয় না একদিকে বলবো, কারণ হলো যেহেতু মুসলিম কান্ট্রি 99% ওখানে মুসলিম। সো আপনি ওখানে যেমন রোজাতে মানে রোজার ঈদের বন্ধ বা রোজার মধ্যে যে ওয়ার্কিং আওয়ারের যে চেঞ্জেস এগুলা হলো মানে ফ্লেক্সিবল থাকে তখন। তো এই ক্ষেত্রে বলবো যে আমি কালচারাল ডিফারেন্স আসলে ওরকম একটা বোঝা যায় না। তবে কিছু কিছু ধরেন যে যেমন ভাষাগত ডিফারেন্স বা খাবার দাবারের ডিফারেন্স এগুলা থাকবে। বাট ওভারঅল যদি বলেন যে আমি মনে করি না যে খুব একটা ডিফারেন্স আছে। তবে মালদ্বীপে এটা ঠিক যে ওরা ওখানে অনেক সেফ, যথেষ্ট মানে সিকিউর এন্ড সেফ একটা জায়গা। যেমন আপু, আমরা হচ্ছে যে ইন্টারন্যাশনাল যে কোনো কিছুতে, যেমন ইউকে ইউএসএ, তখন দেখা যায় যে ডিফারেন্ট কাইন্ড অফ আমাদের যে ডকুমেন্ট গুলা থাকে এগুলা হচ্ছে এপিক করতে হয় বা আদার্স অনেক অপশনস থাকে। আমাদের যে ডকুমেন্ট গুলো থাকে এগুলো কি মালদ্বীপসের ল্যাঙ্গুয়েজে হচ্ছে যে চেঞ্জ করতে হয় কিনা তাদের স্থানীয় ভাষায়? না না, কিছুই চেঞ্জ করতে হয় না, কারণ আমাদের তো সব ইংলিশেই থাকে। আর মালদ্বীপের ওখানেও তো সব ইংলিশ, সব ডকুমেন্টস ওরা ইংলিশেই প্রসেস করে। সো এই ক্ষেত্রে কিছু আপনার কোনো চেঞ্জেস বা কিছু দরকার হয় না। সেখানে ফিমেল ডক্টরদের জন্য তাদের মানে সেফটি সিকিউরিটি কেমন থাকে? হ্যাঁ, এটা একটা ভালো ইস্যু যে মালদ্বীপে এটা বলতে পারবো যে হলো ওখানে আমি অ্যাজ আ ফিমেল ডক্টর হিসেবে আমি বেশ অনেকখানি সেফ ফিল করেছি, কারণ হলো ওখানে এনভায়রনমেন্টটা বেশ যথেষ্ট ফিমেল ফ্রেন্ডলি। দুই একটা আপনার হয়তো বা মানে কারো যদি এরকম পার্সোনাল কোনো মানে এক্সপিরিয়েন্স মানে ব্যাড এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেটা আসলে এক মানে যে কোনো জায়গাতেই আসলে হতে পারে। বাট ওভারঅল এমনিতে মালদ্বীপের হলো আপনার এক্সপিরিয়েন্স বেশ ভালো, মানে যথেষ্ট সিকিউরড অ্যান্ড সেফ। এবং যদি কোনো কারণে আপনাকে হলো রাতের বেলা হসপিটালে যেতে হয়, সেক্ষেত্রে আপনি যেহেতু এটা অনেক ছোট জায়গা আপনি হেঁটেই চলে যেতে পারেন। বাট ওদেরকে বললে ওরা হলো আপনাকে অ্যাম্বুলেন্স পাঠায়। আমি যখন ছিলাম ওখানে আমার যে নার্সরা ছিল ওরা হলো অনেক সময় আপনার মোটর সাইকেল দিয়ে, ওদের সবারই বাইক থাকে, দেখা যায় ওরা বাইক দিয়ে এসে হলো পিক করে নিয়ে যাচ্ছে আবার আপনাকে ড্রপ করে দিচ্ছে। এই ধরনের দেখা যায় যে ছোটখাটো জেস্টার ওরা প্রায় এটা করে করে থাকে আর কি। সরি, আসলে আমি শুনতে যারা ইন্টারন্যাশনাল ডক্টররা যায় তো দেখা যায় যে সেখানে একোমোডেশনটা কারা ক্যারি করে, যে অ্যাকোমোডেশন কারা বেয়ার করে, যে এটা কি হসপিটাল অথরিটি নাকি হচ্ছে যে ডক্টর নিজে? না, অ্যাকোমোডেশন কস্ট আপনাকেই বিয়ার করতে হবে। এটার জন্য আপনাকে মানে যে আপনার যে বেসিক স্যালারির সাথে হলো আপনার অ্যাকোমোডেশন অ্যালাউন্স মিলিয়ে ওরা আপনাকে একটা স্যালারি দেয়। ওই স্যালারিতে আপনাকে একটা অ্যাকোমোডেশনের পোর্শন থাকে। তো আপনাকে অ্যাকোমোডেশনের যে টাকাটা ওটা আপনার নিজে দিতে হবে। অ্যাকোমোডেশনে মিনিমাম কেমন খরচ যায়? আমি এটা আসলে এক একটা আইল্যান্ড টু আইল্যান্ড ভ্যারি করে। উম, আমি যে আইল্যান্ডে ছিলাম, যখন ছোট আইল্যান্ড গুলোতে আপনার অ্যাকোমোডেশন কস্ট একটু কম কম্পারেটিভলি বড় আইল্যান্ড গুলো থেকে। সো যেমন মালেতে আবার আপনার অ্যাকোমোডেশনের কস্ট অনেক বেশি। সেক্ষেত্রে আহ ওইভাবে ব্যয় করো। বাট ছোট আইল্যান্ড গুলোতে আপনার হলো আমি যখন ছিলাম তখন এরকম 4 থেকে 5 হাজারের মধ্যে আপনার উম, বাসা, তারপর হলো যে বিল, ইলেকট্রিসিটি, তারপর গ্যাস বিল, এগুলা সব কাভার। অ্যাকচুয়ালি গ্যাস বিল তো হবে না, ওদের হলো এলপি গ্যাস। তো এর মধ্যেই হলো 3 থেকে 5 হাজার, অ্যাকচুয়ালি 3 হাজার না, এরকম 5 হাজার রুপির মতো খরচ হতো। যেমন অনেক সময় দেখা যায় যে ডক্টররা তাদের ডিপেন্ডেন্ট নিয়ে যায়, বেবিদের নিয়ে যায়, তখন সেখানে বাচ্চাদের স্কুলিং এর ক্ষেত্রে স্কুলিং এর ব্যবস্থাটা কেমন? আহ, ওখানে সব আইল্যান্ডেই যে স্কুলের মানে প্রাইমারি স্কুল আছে, ছোটখাটো প্রাইমারি স্কুল। যদি ছোট আইল্যান্ড হয় সেক্ষেত্রে
শুধু প্রাইমারি স্কুল থাকে। হাই স্কুল এগুলোর জন্য ওরা হলো অন্য অ্যাটলে চলে যায়, মানে বা স্টুডেন্টদেরকে ওখানে পাঠায় দেয় বড় বা কলেজ লেভেলে। সো ছোটদের জন্য মোটামুটি আহ ওখানে পড়াশোনার ভালো, মানে ইনিশিয়াল ধরনের এলিমেন্টারি বা জুনিয়র হাই স্কুল লেভেল পর্যন্ত ওখানে পড়াশোনা করানো যায়। মানে ইংলিশে পড়ায় ওরা। ওখানে পড়ানোর জন্য যারা টিচার যারা আছে ওরা বেশিরভাগই ইন্ডিয়ান টিচার নিয়ে আসে যারা ইংলিশেই পড়ায়। সো আমি অ্যাকচুয়ালি আমার এক্সপিরিয়েন্স নাই, বাট এরকম দেখেছি আর কি জাস্ট। সো আসলে এডুকেশনের কোয়ালিটি কেমন ওটা সম্পর্কে আমার আসলে আইডিয়া নেই, বাট মিডিয়াম অফ এডুকেশন ইংলিশ। থ্যাংক ইউ আপু। আপু, যেমন দেখা যায় যে আমরা ফ্যামিলিকে ছেড়ে সেখানে গেলাম একটা ট্রপিক্যাল এরিয়া, প্লাস হচ্ছে এখানে ছোট বড় অনেক আইল্যান্ডের মধ্যে হচ্ছে থাকতে হয়। সেখানে গিয়ে কি দেখা যায় যে, যেহেতু আপনি সেখানে ডাক্তার হিসেবে গিয়েছেন, আপনার ফ্রেন্ডস জোন ছিল, তাদের মধ্যে কি কাউকে দেখা যায় যে তারা লোনলি ফিল করে, বা এই লোনলিনেসটা কাটানোর জন্য সেখানে কোনো মানে লাইক ঘুরতে যাওয়ার জন্য এরকম ব্যবস্থা আছে কিনা রিসোর্ট গুলো ছাড়া? হ্যাঁ, এটা একটা ভালো কোয়েশ্চেন। যেমন মালদ্বীপে যাওয়ার পর যে প্রথম যেটা সবাই আহ, যেটা আসলে ফিল করে সেটা হলো জায়গাটা অনেক খুবই ছোট। ধরেন আপনি আহ, এক মাথা থেকে আরেক মাথা আপনার একটা, ইভেন আপনি যদি মালের শহরের কথাও চিন্তা করেন, আপনি মাল শহরের এক মাথা থেকে আরেক মাথা আপনি একদিনের মধ্যে পুরাটা কভার করে ফেলতে পারবেন। একদিনও না, অ্যাকচুয়ালি 1 ঘন্টার মধ্যে ধরেন আপনার পুরা আইল্যান্ড আপনি দেখে ফেলতে পারবেন। এরপর আপনার আসলে কিছু মানে করার নাই ছোট আইল্যান্ডটাতে। সেক্ষেত্রে আসলে যারা হলো ধরেন যে যাদের অনেক সোশ্যাল লাইফ লিড করে গেছে, ভালো সোশ্যাল লাইফ ছিল বাংলাদেশে, তারা হয়তো একটু লোনলি ফিল করতে পারে। এটাই আসলে খুবই কমন সবার জন্য, যে তারা অনেক লোনলি ফিল করে কিংবা ফ্রেন্ড ফ্যামিলিকে মিস করে, বা ওখানে আসলে করার তেমন কিছুই থাকে না। ছোট আইল্যান্ড গুলোতে আপনার কোনো এন্টারটেইনমেন্ট বা কিছুর ব্যবস্থা নেই। সেক্ষেত্রে আপনাকে আপনার ধরেন এন্টারটেইনমেন্ট বলতে নিজের এই সোশ্যাল মিডিয়া বা নেটফ্লিক্স এই ধরনের জিনিস ছাড়া, ডিজিটাল মিডিয়া ছাড়া আপনার আসলে আর কোনো কিছু করার ওরকম কোনো অপশন নেই। আর আশেপাশে আইল্যান্ডে, বাট আশেপাশে আইল্যান্ড গুলো প্রায় অলমোস্ট সিমিলারই, আসলে ওখানে তেমন কিছুই করার নাই আপনি। তো এটা একটা খুবই মানে ডিফিকাল্ট পয়েন্ট অনেকের জন্য, যে ওখানে গিয়ে যদি ফ্যামিলি না থাকে সেক্ষেত্রে অনেকটাই লোনলি ফিল করতে পারে অনেকে। আপু, মালদ্বীপ যেহেতু একটা মুসলিম কান্ট্রি, তো আমাদের দেশে দেখা যায় যে আম, আমাদের ঈদের সময় আমরা ছুটি পেয়ে থাকি। যদিও হচ্ছে বেশিরভাগ ডক্টররা ছুটি পায় এবং হচ্ছে বাকি ডক্টররা রোস্টার হিসেবে ডিউটি করে। এরকম ঈদের সময় কি ডক্টররা ছুটি পায়? হ্যাঁ, এমনি ঈদের দিন আপনি হলো আপনার ছুটি থাকে অফিসিয়ালি। যেমন হলো আমি মেডিকেল সেন্টার গুলোর কথা যদি বলি, ঈদের দিন ছুটি থাকে। যদি আপনার কোনো সিরিয়াস কোনো ইমার্জেন্সি কল হলো তাহলে আপনাকে হয়তো অন কলে অ্যাটেন্ড করতে হতে পারে, বাট আদার দেন আপনি হলো ছুটি পাবেন। আর যেগুলো অ্যাটল হসপিটাল ওগুলোতে ধরেন আপনার ওপিডি বন্ধ থাকে। আর যেগুলো ইমার্জেন্সিটা হয়তো খোলা থাকে, ওখানে হয়তো রোস্টার হিসেবে হলো কয়েকজন ডাক্তার মিলে হলো রোস্টার হিসেবে ডিউটি করে। সেখানে অ্যানুয়াল লিভ যে 1 মান্থ দেওয়া হয়, সেটার জন্য কি যে আমাদের কোনো অ্যাপ্লিকেশন তারা করতে হয়, নাকি হচ্ছে যে 1 ইয়ার পর তারা 1 মান্থের একটা অ্যানুয়াল লিভ পেয়ে থাকবে হ্যাঁ, ফিক্সড? এটা এটা 1 ইয়ার পরে আপনি হলো যে কোনো সময় 1 ইয়ার আপনার শেষ হওয়ার পরে আপনি হলো সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আহ, মানে এটা আসলে ওইভাবে অ্যাপ্লিকেশনে কিছু না, আপনি জাস্ট আপনার যে হসপিটালের যে ম্যানেজার আছে তাকে জানালেই হয় যে আমি এই সময়ে হলো লিভে যেতে চাই। আর একটু আগে জানাতে হয়, কারণ হলো আপনি যখন লিভে থাকবেন তখন ওরা একজন আপনার বদলে একজনকে হলো কিছুদিনের জন্য আপনাকে টেম্পোরারি ওই 1 মাসের জন্য আপনার অ্যাটলে আপনার মেডিকেল সেন্টারে হলো ওরা ডিউটির জন্য পাঠায় একজন ডাক্তারকে। সো এই জন্য ওটা ম্যানেজ করার জন্য আপনাকে কিছু টাইম দিতে হয় আর কি, যে ধরেন 1 মাস আগে বলে রাখলে তারপরে ধরেন আপনি 1 মাস পরে ছুটি নিলেন, এরকম। অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো ফ্যামিলি ইমার্জেন্সি হতে পারে, তখন দেশে আসার একটা প্রয়োজন পড়তে পারে। এই যে ফ্যামিলি ইমার্জেন্সির জন্য কি আসলে ছুটি পাওয়া যায়? হ্যাঁ, এটা একটা আসলে অনেক
টা মানে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। ধরেন যে অ্যাটল অ্যাটল হসপিটাল বা রিজিওনাল হসপিটাল, ওগুলাতে তো আপনার অনেক ডাক্তার থাকে, সেক্ষেত্রে আপনার এই ধরনের ইমার্জেন্সি সিচুয়েশন গুলাতে আপনার ছুটি ম্যানেজ করাটা একটু কম্পারেটিভলি ইজি রেদার দেন হলো মেডিকেল সেন্টার গুলোতে। সো অনেক সময় এটা অনেকটা ডিপেন্ড করে যে আপনার যে ম্যানেজার আছে সেও কতটা আন্তরিক। সেও হলো অনেক সময় আমি এরকম শুনছি যে এরকম ফ্যামিলি ইমার্জেন্সিতে হলো আসতে দিতে চাচ্ছে না। সেক্ষেত্রে হয়তো দেশে থেকে ধরেন এরকম কেউ বাবা মা বা ফ্যামিলি মেম্বার কেউ সিক হলে পরে তাদের হসপিটালের রিপোর্ট টিপোর্ট জমা দিয়ে তারপর হলো লিভ ম্যানেজ করে যেতে হচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আহ কোনো ম্যানেজার ওরকম খুব ভালো থাকলে পরে আপনাকে হয়তো সেই নিজেই হয়তো উম, আরেকজন ডাক্তার ম্যানেজ করে অ্যাটল থেকে নিয়ে এসে আপনাকে হয়তো ছুটিটা দিয়ে দিবে আর কি। এটা আসলে অনেকটা লাকের উপরও ডিপেন্ড করে যে আপনার ম্যানেজার কেমন হবে বা হসপিটালের যে অ্যাডমিনিস্ট্রেশন কেমন হবে সেটার উপরে। যেহেতু ডক্টরদের সাথে অনেক সময় ডিপেন্ডেন্ট হিসেবে তাদের পার্টনাররা যান, আবার অনেক সময় বেবিরাও যান ফ্যামিলির সাথে। তো এই সময় যে তাদের যে হেলথ ইন্স্যুরেন্সটা, এটা কি হসপিটাল থেকে ম্যানেজ করা হয় নাকি যারটা মানে যিনি ডক্টর উনি তার ফ্যামিলিটা বেয়ার করবেন? আহ, ওখানে আসলে যে আপনার যে হসপিটাল যে কস্ট বা হলো ওষুধ টষুধের কস্ট যেটা আছে ওটা যথেষ্ট কম। সো আপনি যদি আপনার যদি কোনো ওষুধের দরকার হয় আপনি হলো ওখানে ডাক্তার দেখিয়ে আপনি হলো ওষুধ মানে পারচেস করতে পারবেন। সেক্ষেত্রে আসলে কিন্তু এটা ডাক্তারেরই বিয়ার করতে মানে যিনি ডাক্তার তাকেই বিয়ার করতে হয়। আর ওখানে যারা লোকাল যারা আছে তারা হলো হেলথ ইন্স্যুরেন্সের আন্ডারে থাকে। ওদের হলো ডক্টরের আপনার হলো কনসালটেশন ফি বা মেডিসিন ফি এগুলো কিছু দিতে হয় না। আচ্ছা, থ্যাংক ইউ আপু। আপু, এখানে দেখা যায় যে আমরা অনেক সময় দেখে থাকি যে চাকরির জন্য বিভিন্ন ধরনের অ্যালাউন্স দেয়া থাকে, এর মধ্যে ট্রান্সপোর্ট যে ফ্যাসিলিটিটা, এটা আহ, তারা কি ফর্মালি আপনাদেরকে অ্যাপ্রোচ করে নাকি আপনাদের যখন প্রয়োজন হয় সে অনুযায়ী আপনারা এটা নিয়ে থাকেন ট্রান্সপোর্টেশন? ট্রান্সপোর্ট আহ আসলে মালদ্বীপের ভিতরে আপনার জায়গাটা খুবই ছোট, ওখানে আসলে ট্রান্সপোর্টেশনের মানে কোনো কিছুর প্রয়োজন পড়ে অ্যালাউন্স না? প্রয়োজন পড়ে না আর কি। আর আপনার যদি কোনো কারণে আপনি যদি অ্যাটলের যদি অফিসিয়াল কাজ যদি আপনি অ্যাটলের বাইরে যেতে হয়, হসপিটালে আপনি পেশেন্ট নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে ওরাই ট্রান্সপোর্টেশন ম্যানেজ করে। আপনাকে কোনো মানে এটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, মানে অ্যালাউন্স না বাট ওরাই সবকিছু ম্যানেজ করে দিবে আপনাকে। আহ, যেমন অন্যান্য দেশের ক্ষেত্রে হচ্ছে সিটিজেনশিপ পাওয়া যায়, মালদ্বীপের ক্ষেত্রে কি এমন কোনো ব্যবস্থা আছে যে অনেক দিন কাজ করার পর সেখানে সিটিজেনশিপ পেতে পারে? আমার আসলে ওর ব্যাপারে জানা নেই, মনে হয় না আসলে কেউ অ্যাপ্লাইও করে বাংলাদেশের কেউ এভাবে। সো এটা আসলে অ্যাকচুয়ালি আমি বলতে পার মানে জানি না আসলে এটা পাওয়া যায় কিনা। আচ্ছা, যেমন আমাদের দেশে পেনশন বা গ্র্যাচুইটির একটা প্রক্রিয়া থাকে জবের পরে, মালদ্বীপের কি সেই জিনিসটা আছে বা ফরেন ডক্টরদের জন্য আছে কিনা? না, ফরেন ডক্টরদের জন্য এই ধরনের কোনো ফ্যাসিলিটিস ওরা দেয় না। আপনার কাছে, আপনি যেহেতু মালদ্বীপে ছিলেন বেশ একটা লম্বা সময় ধরে, সেখানে দেখা যায় যে যারা ফ্যামিলি নিয়ে যেতে চায়, বাচ্চাদের স্কুলিং এর ব্যাপার থাকে, অনেক ব্যাপার থাকে, যেমন হচ্ছে লাইফস্টাইল, কালচারাল ম্যাটার থাকে, রিলিজিয়াস পারপাস, সেই হিসেবে যদি কেউ দীর্ঘদিন ধরে ফ্যামিলি নিয়ে সেখানে থাকতে চায়, সেটা কতটা মানে ওয়াইজ ডিসিশন হবে বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হয় না এটা একটা ওয়াইজ ডিসিশন যে মানে যদি মালের উম, মালেরটা তো খুবই ছোট একটা জায়গা। যদি আপনি শুধুমাত্র ক্যাপিটালের কথাটা চিন্তা করেন, মালে ছাড়া আসলে অন্য কোনো জায়গাতে মানে অন্য কোনো আইল্যান্ডে বা হলো আপনার অ্যাটল গুলাতে আসলে ওরকম আমার মনে হয় না বাংলাদেশ থেকে এরকম বেশি ভালো ফ্যাসিলিটিস পাবে। অ্যাটলিস্ট পড়াশোনার স্কুলিং বলেন এগুলোর পর সেক্ষেত্রে আসলে লং টার্ম এই জন্যই আসলে কেউ স্টে করে না ওখানে, কারণ লং টার্ম না আসলে থাকার জন্য ওরকম ভাবে অনুপযুক্ত ওই জায়গাটা। কারণ ওখানে যারা লোকাল যারা আছে তারাও দেখাচ্ছে যে ধরুন জুনিয়র হাই স্কুলের পরে ওরা হলো কলেজ টলেজের জন্য ওরা হয় মালদ্বীপের বাইরে চলে যায়, শ্রীলঙ্কা ইন্ডিয়া ওগুলোতে চলে যায়
হায়ার স্টাডিজ এর জন্য কিংবা মালেতে চলে আসে। উম, এটাই। যেমন আমাদের দেশে আমরা চাকরির পাশাপাশি বিভিন্ন কোর্স করে থাকি, ওখানে কি এই টাইপের কোর্স গুলো পাওয়া যায়? যেমন আমরা ডিএমইউ করি, অনেকে আরো অনেক ফ্যাসিলিটিতে ডিফারেন্ট কাইন্ড অফ ট্রেনিং নিয়ে থাকে, সেখানে কি এগুলো সম্ভব, বা এরকম কোনো কোর্স অফার করা হয় কিনা? উম, না, ওখানে আসলে এরকম কিছুই নেই। সেটা হলো আপনি যদি কিছু করতে চান সেটা হলো পুরোটাই অনলাইন ভিত্তিক কিছু যদি আপনি করতে পারেন। আদার দেন দিস কোন ওই ধরনের কোনো ফ্যাসিলিটিস ওখানে নাই। মালদ্বীপে প্র্যাকটিস করার পর কি আসলে ইউকে বা গলফে মুভ করা আসলে সম্ভব কিনা, আপনি কি মনে করেন? আম, হ্যাঁ, এটা একটা ভালো কোয়েশ্চেন। সেটা হলো যে আমার দেখার মতো অনেক কয়েকজন আছেন যারা হলো গালফে মুভ করেছেন, কেউ আছেন ইউকেতে মুভ করেছেন। এক্ষেত্রে আমার মনে হয় না কোনো সমস্যা হয়। কারণ হলো ওটা তো আর আপনি যদি আপনার এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট হবে, আপনি যে যে জবটা করছেন ওখানে এটা এটা তো আপনার এক্সপিরিয়েন্স, আপনি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। সো ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট হয়। প্লাস আপনি যদি আপনার লাইসেন্স এক্সাম পাস করে ফেলেন সেক্ষেত্রে আপনার মুভ করতে কোনো সমস্যা নেই। এই আমার দের পরিচিত অনেকেই আছেন যারা হলো মালদ্বীপ থেকে জব করে হলো ইউকে, ইউএসএ, গালফে মুভ করেছেন। সো এটা একটা ভালো অপরচুনিটি এই জন্য। আপু, মালদ্বীপের যে এক্সপিরিয়েন্সটা, সেটা দেখা যায় যে আমরা জিএমসি বা জিএস এর ক্ষেত্রেও তাহলে আমরা সেটা কাজে লাগাতে পারি। অ্যাপ্লাই হ্যাঁ, হ্যাঁ, করার সময় যে জিএমসি এক্সপিরিয়েন্স হিসেবে আমরা তখন সেটা প্রোভাইড করতে পারি, সুযোগ আছে কিনা? হ্যাঁ, হ্যাঁ। এটা এই জন্যই বললাম, কারণ আমার দেখা মতো এরকম মানে বেশ অনেক ডাক্তারই আছেন যারা হলো সরাসরি মালদ্বীপ থেকে হলো ইউকে তে মুভ করেছেন জব নিয়ে। অবশ্যই প্ল্যাব এমআরসিপি গুলো পাশ করার পরে। তো ওটা অবশ্যই দেখানো যায়। তো মালদ্বীপে কি কোনো প্রকার পাবলিকেশন বা রিসার্চ বেসড কাজ করার কোনো সুযোগ আছে কিনা? তার মতে থাকলে ওটা খুবই কম। মালেতে হয়তো টুকটাক থাকতে পারে, বাট ইটস ভেরি নেগলিজিবল। আপু, যেমন হচ্ছে আমাদের কালচারাল যে ব্যাপারটা, তাদের সাথে আমাদের কালচারের কতটা মিল আপনি দেখেছেন, বা কোন ক্ষেত্রগুলো একদমই মিল নেই, কালচারাল ব্যারিয়ার গুলো? কালচারাল ব্যারিয়ার বলতে যেমন ধরো মালদ্বীপে আপনার কালচারটা অনেক লেড ব্যাক। যদি আপনি ঢাকাতে থেকে থাকেন, ঢাকা বা বড় শহর, বাংলাদেশের বড় শহরগুলোতে থেকে থাকেন, ওখানে যেমন একটা সব সময় একটা রাশ বা একটা মানে ব্যস্ততার মধ্যে সবাই থাকে। মালদ্বীপে আবার লাইফস্টাইলটা বেশ একটু লেড ব্যাক, ওরা বেশ লেজি, মানে আমাদের থেকেও ওরা একটু লেজি। তো খুবই মানে ওরা কাইন্ড অফ একটু রিল্যাক্স লাইফ লিড করে। সেক্ষেত্রে আপনার একটু যারা হলো একটু ব্যস্ত শহর থেকে বা বড় শহর থেকে মালদ্বীপে মুভ করে তাদের জন্য একটু এটা একটু ফ্রাস্ট্রেটিং। যেমন হলো যে কোনো অফিসিয়াল ওয়ার্ক, যেমন আমার আমার প্রথম প্রথম গিয়ে এই জিনিসটা খুবই অ্যাডজাস্ট করতে একটু মানে কষ্ট হতো। যে হলো মানে ওদেরকে একটা অফিসিয়াল ওয়ার্কের জন্য কিছু কোনো একটা কাগজের জন্য বলে পড়ে, মানে খুবই আস্তে ধীরে, মানে আপনাকে কয়েকবার ধরেন পুশ করতে হবে যেটা করার জন্য, তখন সেক্ষেত্রে গিয়ে করবে এরকম আর কি। এ, এই এই কালচারটা ওখানে একটু দেখা যায়। আর বাকি এমনি খাবার দাবার ধরেন ওরা তো অবভিয়াসলি যেহেতু সাউথ এশিয়ান, ভাত, রুটি। আর ওখানে একজন বাংলাদেশিদের জন্য একটু খাবার দাবারের একটু সমস্যা হয়। সেটা হলো যে ওখানে ধরেন আমাদের এখানে যেমন শাকসবজি, ফলমূল কিংবা মাছ মাংস, ওখানে মাছ অ্যাবান্ডেন্স অনেক অ্যাবান্ডেন্স আছে, বাট হলো সেটা সামুদ্রিক মাছ, বেশিরভাগই টুনা, এই জাতীয় মাছগুলা। তা আমাদের দেশে তো আমরা হলো একটু মিঠা পানির মাছ বা মাংস এই ধরনের জিনিসপত্র খেয়ে অভ্যস্ত থাকি। ওদের মাংসের কনজিউমটা একটু কম। বা যেগুলা মাংস যেগুলা পাওয়া যায়, চিকেন বা এগুলা, এগুলো সবই হলো আপনার এক্সপোর্ট করা, সরি ইম্পোর্ট করা। তো আর হলো ফ্রোজেন। তো সেক্ষেত্রে আপনার অনেকের হলো একটু সমস্যা হয়। প্লাস অনেক জায়গাতে হলো আপনার ফ্রেশ শাকসবজি, ফলমূল চাষ টাস করা হয় না। বেশিরভাগই ওদের 80% খাবার দাবার এগুলা হলো
এইটি অ্যাকচুয়ালি বলা যায় না, 90%ই হলো আপনার মালদ্বীপের বাইরে থেকে ইম্পোর্ট করা। সেক্ষেত্রে আপনার হলো খাবার দাবার নিয়ে অনেকে অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হয়। লিমিটেড ভেরিয়েশন চয়েস থাকে ওখানে। আপু যেমন হসপিটালে আমরা হচ্ছে যে দেখা যায় ডক্টর একজন আমাদের ট্রান্সলেটর পাচ্ছি, কিন্তু দেখা যায় যে যখন আপনি গ্রোসারি শপিং এ গেলেন অথবা আপনি ঘুরতে গেলেন, তখন আসলে তাদের সাথে ইংলিশ ছাড়া কি তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়? না না, ওখানে সব আমি তো মানে জাস্ট দুই চারজন আপনার এল্ডারলি, খুবই এল্ডারলি লোকজন ছাড়া বাকি সবাই আপনার ইংলিশ পারে। তো আপনি দেখা যায় যে মানে আপনি যদি কোনো এল্ডারলি কারোর সাথে কমিউনিকেশন করতে আপনার সমস্যা হচ্ছে, দেখা যায় আপনার আশেপাশে আপনি কাউকে না কাউকে পাবেন যারা হলো আপনার ইংলিশ পারে আর কি। তো মোটামুটি যেহেতু 90% লোকজন হলো হলো ইংলিশ পারে, সেক্ষেত্রে কমিউনিকেশনে খুব একটা ঝামেলা হয় না। আর ওখানে বাংলাদেশ, ওখানে শুধু মালদ্বীপিয়ান ছাড়াও প্রচুর বাংলাদেশি লোকজনও থাকে, স্পেশালি প্রচুর বাংলাদেশি ওয়ার্কার থাকে যারা ওখানে কাজ করে। তো দেখা যায় যে উম, তারা ইজিলি মালদ্বীপিয়ান ল্যাঙ্গুয়েজটা ওরা ভালোভাবে শিখে ফেলে। এটা আসলে মানে ভাষা, আমি যতটুকু দেখেছি মানে ভাষাগতভাবে খুব একটা কঠিন না আর কি। আমাদের ভাষার সাথে যেমন হলো আমাদের জন্য হিন্দিটা বুঝা, উর্দু এগুলো বুঝাটা যতটা, বা নেপালি আমরা হয়তো শুনতে শুনতে যতটুকু ইজিলি ক্যাচ করতে পারি, মালদ্বীপিয়ানটাও দেখা যায় যে আপনি যদি মানে দিবিহি যেটা আর কি বলে, ওটা যদি আপনি টানা কিছুদিন শুনেন কথা বলতে কাউকে বা এরকম, আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যেটা আসলে কি, মানে অনেক উম, শব্দের মিনিং হলো ধরা যায় আর কি। ওখানে যারা লোকাল পিপল আছে, এই যে লোকাল পিপলদের সাথে যখন আপনি তাকে ট্রিটমেন্ট দিচ্ছেন বা হচ্ছে কোনো ফলো আপে আসলো, এই সময় লোকাল পিপলদের সাথে যে এঙ্গেজমেন্ট আমাদের হয়ে থাকে, তখন আসলে কোন ধরনের চ্যালেঞ্জ গুলা ফেস করে? লোকালদের সাথে আসলে এমনি তো মানে আমি যদি ইন জেনারেল বলি, ওরা মানে যথেষ্ট ভালো। এবং আপনার মানে অনেক লোক অনেক কম হওয়াতে দেখা যায় যে আপনি মোটামুটি ফেসে হিসেবেও সবাইকে চিনে যাবেন। দেখা যাবে যে তাদের সাথেই আপনার রাস্তাঘাটে দেখা হচ্ছে, দোকানে গেলে দেখা হচ্ছে, কিংবা তারাই হলো রিপিটেডলি আসতেছে। হয়তো দেখা যায় সে নিজে রোগী বা তার মা রোগী, এরকম ভাবে আর কি। তো ওই হিসেবে আস্তে আস্তে প্রথম দিকে হয়তো একটু মানে কমিউনিকেশনে একটু মানে একটা জড়তা থাকতে পারে, বাট আস্তে আস্তে ওরাও যথেষ্ট, যখন মানে আপনি একটু লম্বা সময় থাকবেন তখন ওরাও যথেষ্ট আন্তরিক ভাবে আপনাকে মানে একসেপ্ট করবে আর কি। তো সেক্ষেত্রে আসলে কমিউনিকেশনে ওরকম সমস্যা হয় না। But কিছু কিছু লোকজন তো থাকে যে একটু প্রবলেমেটিক, যারা হয়তো মানে তাদের ইস্যুজই হলো থাকে এরকম সব জায়গাতে। সেক্ষেত্রে হলো আপনি প্রফেশনালি জিনিসটা হ্যান্ডেল করলে পরে খুব একটা সমস্যা না। আর সবসময় তো ওখানে বললাম আপনার সাথে হয় একজন নার্স একজন ট্রান্সলেটর থাকবে, তো তারা ওইসব জিনিস ট্যাকেল দিতে পারবে। যদি আপনার সাথে কেউ মিসবিহেভ করতে চায় বা হলো আপনার জেনারেলি, যদিও আমি এরকম কোনো ফেস করি নাই, বাট আমি মানে অ্যাপারেন্টলি যেটা বুঝি ওরা সব সময় আপনার প্রতি যথেষ্ট হেল্পফুল। আপু, মালদ্বীপে ডাক্তার মানে চিকিৎসকদের ক্ষেত্রে হচ্ছে তাদের সামাজিক মর্যাদাটা কেমন দেখা হয়? যেমন আমাদের দেশে চিকিৎসকদের প্রতি সামাজিক ভাবে খুব ভালো একটা দৃষ্টিভঙ্গি থাকে যে আহ সবচেয়ে সুপার ট্যালেন্টেড মানুষজন ডাক্তার হবে, তাদের প্রতি একটা রেসপেক্টের জায়গাটাই অন্যরকম থাকে। মালদ্বীপের ক্ষেত্রে এটা কেমন দেখেছে? হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই ওখানেও ওটা আপনার মানে সেম জিনিস আপনি বাংলাদেশের মতো ওখানেও আপনাকে খুবই মানে রেসপেক্ট দিবে। আপনি যদি স্পেশালি রোগীর লোক মানে রোগী যদি বা ওখানে লোকাল লোকজন যদি আপনাকে পছন্দ করে, সেক্ষেত্রে ওরা হলো আপনার জন্য সবকিছু করতে রাজি এবং আপনাকে খুবই রেসপেক্ট করবে আর কি ওভারঅল। আপু, আপনি যে মালদ্বীপ গিয়েছেন, মালদ্বীপে সেখানে ডক্টর হিসেবে নিয়োজিত ছিলেন, এই যে আপনার জার্নিটার মধ্যে আসলে আহ, যেমন আমরা এখনকার সময়ে দেখে থাকি যে সবাই ইউরোপিয়ান কান্ট্রি গুলোর দিকে আমরা অনেকটা বায়াসড এই মুহূর্তে। মালদ্বীপ আসলে অন্যরকম একটা থাকে না যে পয়েন্ট অফ ভিউটা একটু ডিফারেন্ট, যে আমি মালদ্বীপ যাব। মালদ্বীপ আমাদের কাছে সবসময় থাকে যে ঘুরতে যাব, সেখানে চিকিৎসক হিসেবে যাবেন, এই জিনিসটা নিজে নিজে চিন্তা করা এটা আসলে কোথা থেকে আসে?
আচ্ছা, ওইটাই আর কি। প্রথমত হলো অবশ্যই এই মালদ্বীপে যাওয়ার, যারা যায় বা হলো আহ ওখানে যারা জব করতে চায় তারা এরকম একটা মাইন্ডসেট নিয়ে যায় হলো, তারা বেশিরভাগই এটলিস্ট 90%, 99% এরকম মাইন্ডসেট নিয়ে যায় আমি ওখানে যাব, জব করব, সাথে আমার একটা ভালো ইনকাম হবে, আমি ওখানে পড়াশোনা করবো এবং ওখান থেকে আমি মুভ করব। এবং ওই মালদ্বীপ কাইন্ড অফ একটা, আপনাকে আমি যদি একটা মানে মেটাফোর হিসেবে ধরি, তাহলে এটা কাইন্ড অফ একটা আপনার স্টেশনের মতো। ওটা আপনার মানে বেশিরভাগের ক্ষেত্রে ওটা আসলে ডেস্টিনেশন না, ওইটাকে সবাই হলো স্টেশন হিসেবে ইউজ করে পরের স্টেপে হলো যাওয়ার জন্য। ওটা ওরাও ভালো মতো জানে যে যেহেতু এরকম এন্ট্রি লেভেলে ডাক্তাররা এরকম একটা ভালো অ্যামাউন্টের স্যালারি পাচ্ছে, এরা তারা হলো ইজিলি তখন হলো এখান থেকে মুভ করতে পারে। সো ওই ওই স্টেশন, ওই মুভমেন্টটাতে আসলে আপনাকে হলো ওই ধরনের মানে মাইন্ডসেট নিয়ে যেতে, মানে আপনি যদি ওখানে যান আপনি আসলে ওদের কাছ থেকে অনেক কিছু। আমাদের সমস্যা হচ্ছে কি, যখন অনেকে যায় এটা একটা আহ, উম, ভালো একটা পয়েন্ট, সেটা হলো অনেকে যখন যায় যে ওনারা অনেক কিছু এক্সপেকটেশন নিয়ে যায় যে আমি এটা পাবো ওখান থেকে। আপনি যদি ইউরোপের সাথে এটাকে কম্পেয়ার করেন বা ইউকের সাথে কম্পেয়ার করে আপনি ওখানে যান, এটা আসলে ওই ধরনের কোনো কম্পারিজন বা ওই ধরনের কোনো পিকচার আপনার মাথার মধ্যে থাকলে ওটা আসলে ঝেড়ে ফেলতে হবে। ওখানে আপনাকে আহ, এটা মেনে নিয়ে যেতে হবে যে ওখানে আপনার রিসোর্স কম, আপনার অনেক লিমিটেশনস আছে, জায়গাটা অনেক ছোট। ওখানে আপনাকে হলো ওখানে আপনি আপনার ফ্রেন্ড মানে ওরকম কোনো সোশ্যাল লাইফ পাবেন না, ওখানে আপনার এন্টারটেইনমেন্টের কোনো ব্যবস্থা থাকবে না। আপনাকে জাস্ট ডিউটি করতে হবে, ডিউটির পরে আপনি হয়তো বাসায় রেস্ট নিতে পারবেন, আপনি পড়াশোনা করতে পারবেন ওই টাইমটাতে। কিন্তু হলো আপনি যদি এন্টারটেইনমেন্টের ব্যবস্থা ধরেন বাইরে খাইতে মানে ঘুরতে যাওয়া বা ওরকম জায়গা খুবই কম। তো ওই ধরনের মাইন্ডসেট নিয়েই হলো আপনাকে যেতে হবে। কিন্তু আপনি যদি ওখানে যে এগুলা নিয়ে কম, অনেকেই আমি দেখি মানে আমি দেখেছি যে যারা ওখানে যায় গিয়ে হলো কমপ্লেন করে যে এখানে আসলে কিছু করার নাই, এখানে খাবার দাবারের অসুবিধা, এই মানে কিছু মানে ঘুরতে যাওয়ার নাই বা জায়গাটা অনেক ছোট। আহ সো আপনাকে আসলে ওখানে গিয়ে আসলে এই ধরনের কমপ্লেন করাটা আমার কাছে অনুচিত মনে হয়। আপনি যাচ্ছেন ওখানে, আপনার আপনার লক্ষ্য একটা যে হলো আপনি ওখানে ইনকাম করবেন, পাশাপাশি আপনি আপনার পরের স্টেপের জন্য প্রিপারেশন নেবেন। যদি আপনি ওই ধরনের মন মানসিকতা নিয়ে যান তাহলে আপনার জন্য ওখানে সার্ভাইভ করাটা খুবই ইজি হবে। কিন্তু আপনি যদি ওখানে যে অনেক ধরনের এক্সপেকটেশন রাখেন, সেটা আসলে মানে ঠিক হবে না। ওটা আসলে আপনার লোকাল মানে অনেকে দেখা যায় কি ওখানে অনেক ধরনের মানে ভালো অনেক কিছু হাই এক্সপেকটেশন নিয়ে যায়, গিয়ে হয়তো যখন রিয়েলিটি মানতে পারে না, তখন সেটা দেখা যায় তাদের কাজের উপরও এফেক্ট পড়ে। তখন তারা হলো উম, যে মানে পেশেন্ট দেখা বা ওই আন্তরিকতাটা দেখাতে পারে না হয়তো, বা তাদের আহ মন মানসিকতা হয়তো ভালো থাকে না, অনেকে হোম সিকনেসে ভুগে। আহ, তখন দেখা যায় কি ওটা হলো আপনার ওখানে ওয়ার্ক লাইফের উপরও একটা মানে বাজে ইফেক্ট মানে পড়ে আর কি। তো এই ক্ষেত্রে আমি এটাই বলবো যে আপনি হলো যখন মানে যারাই যায়, আমি সবসময় তার মানে অনেকেই যারা আমার পরেও যারা গিয়েছে বা আমি থাকতেও যারা গিয়েছে, আমি সবাইকে একটাই বলছি যে আহ এখানে অনেক ধরনের হাই এক্সপেকটেশন নিয়ে আসা উচিত না। এখানে আগে আমাকে জানতে হবে যে আমি কেন যাচ্ছি, আমি এই সময়ের জন্য যাচ্ছি, এই সময়ের মধ্যে আমি একটা ভালো একটা ইনকাম করবো, প্লাস হলো আমি পরের স্টেজের জন্য আমার প্রিপারেশন নিব এবং আমি ওখান থেকে মুভ করব। এবং ওই টাইমটা হলো আমি ওই অল্প সময়ের মধ্যে আমি যতটুকু আমার আহ, সামর্থ্যের মধ্যে থেকে আমি যতটুকু পেশেন্টদেরকে দেওয়ার, সেটা আমি দেওয়ার চেষ্টা করব। অতটুকু যদি আপনার থাকে তাহলে দেখবেন যে আপনার আহ এই মাইন্ডসেটটা যদি আপনি নিয়ে ওখানে জার্নিটা স্টার্ট করেন, সেক্ষেত্রে দেখবেন আপনার পুরো জার্নিটাই অন্যরকম হয়ে গেছে। আপু, আপনার এই জার্নির মধ্যে আপনার কোনটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছিল পুরো জার্নির মধ্যে? কোন কোন জিনিসগুলো আপনার কাছে ওই সময় চ্যালেঞ্জিং মনে হয়েছিল বা মনে করেছিলেন যে এটা কি আসলে আমার এই জার্নির মধ্যে বাধা হিসেবে আসবে কিনা? আহ প্রথম যেমন মালদ্বীপে যাওয়ার পর প্রথমে আমি হলো যখন যাই তখন আহ মানে আমার পরিচিত খুব কম লোকজনই, মানে এরকম এক দুইজনের সাথে আমার শুধুমাত্র কথাবার্তা হয়েছিল যারা হলো মালদ্বীপে ছিলেন।
ইনফরমেশনের অনেক ল্যাকিংস ছিল আমার কাছে। আমি অনেক কিছু জানতাম না যে অ্যাটল হসপিটাল কি, বা রিজিয়নাল হসপিটাল কি, মেডিকেল সেন্টার কি। সো যখন আমি যাই, আমাদেরকে গিয়ে প্রথমে মালেতে অপেক্ষা করতে হয়, তারপর মালেতে ওখানে মিনিস্ট্রি থেকে ওরা ঠিক করে দেয় যে কোন আইল্যান্ডে আপনার পোস্টিং হবে। এই যে আমি যাওয়ার পর আমাদের যে মানে ফিক্স হওয়া যে কোথায় পোস্টিং হবে, এই টাইমটা খুব একটা আনসার্টেনিটি ছিল তখন। যে আমি তখন খুবই প্যানিক, একটা প্যানিক এংজাইটি ছিল যে কোথায় পোস্টিং পড়বে, কোথায় ওখানে কি আদৌ কি সবকিছু থাকবে কিনা, বা ওখানে সিচুয়েশন কেমন হবে, এরকম একটা, এটা কাজ করা স্বাভাবিক যে কোনো স্বাভাবিক মানুষের জন্যই এটা এটাই হবে, যে তাদের মধ্যে একটা এংজাইটি থাকবে। কিন্তু তখন যাওয়ার পর, এবং প্রথম দিকে যে পেপার ওয়ার্কস গুলো থাকে আপনার হলো ওয়ার্ক, এখানে যাওয়ার পরে আপনাকে একটা ওরা একটা রেসিডেন্স কার্ড দেয়, ওটা আসতে কিছুদিন সময় লাগে। ব্যাংক অ্যাকাউন্ট খোলা ওখানে, তারপরে হলো আপনার এই যে বিভিন্ন জিনিসপত্র যেমন অফিসিয়াল ডকুমেন্টস ডকুমেন্টস ওগুলো বুঝে ওঠা, এগুলো শুরুর দিকে একটু ওভারওয়েলমিং লাগে। বাট টাইমের সাথে এটা আপনার এখন যে কোনো নতুন জায়গাতে বা নতুন দেশে কাজ করতে গেলে ওখানে সিস্টেম বুঝা এবং হলো কাজ শুরু করার ক্ষেত্রে জিনিসগুলো একটু স্ট্রাগল মনে হবে। কিন্তু আপনি যখন যদি একটু সময় দেন ওই টাইম, ওই ওটা বলে না যে সময়ের সাথে সাথে আস্তে আস্তে মানুষ বুঝে যায় যে তারা এখন কি করা উচিত কি করা উচিত না, বা কিভাবে কি ম্যানেজ করবে। সো ওইভাবে যদি কিছুদিন সময় দেন, 2-3 মাস টাইম দিলেই আশা করি যে সবার ক্ষেত্রে এটা অনেক ইজি হয়ে যায়। আপু, মালদ্বীপে আসলে কত টাইপের হসপিটাল আছে, যেমন মেডিকেল সেন্টার, রিজিওনাল হসপিটাল, অ্যাটল হসপিটাল, মানে কোন ধরনের সার্ভিস গুলো কোন হসপিটালে দেওয়া হয়? যেমন হলো আপনার ওই যে বললাম যে প্রত্যেকটা আইল্যান্ডে আপনার একটা মেডিকেল সেন্টার থাকে, ছোট 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 আইল্যান্ড সবগুলোতেই হলো আপনার সব আইল্যান্ডে একটা করে মেডিকেল সেন্টার অবশ্যই থাকবে। তারপর থাকে হলো অ্যাটল হসপিটাল। অ্যাটল হলো কাইন্ড অফ আপনার জেলার মতো, আপনার অনেকগুলা ছোট ছোট আইল্যান্ডের মাঝখানে একটা অনেকগুলো ছোট ছোট আইল্যান্ড নিয়ে একটা অ্যাটল বলে। তার মধ্যে ওই অ্যাটলের যে সবচেয়ে বড় যে শহর, বড় যে আইল্যান্ডটা থাকে, ওটাতে ধরেন আপনার অ্যাটল হসপিটাল থাকে। অ্যাটল হসপিটালে আপনার কনসালটেন্ট থাকে, সেখানে আপনার ধরেন কিছু রুটিন সার্জারি, তারপর হলো সিজারিয়ান সেকশন, এই ধরনের আহ, টুকটাক ওটি গুলা হয়। তারপর হলো আপনার কিছু আপনার টেস্ট, ধরেন যে এক্স রে, ইসিজি, ইসিজি অবশ্য সব জায়গায় থাকে, ধরেন এক্স রে, তারপরে হলো আল্ট্রাসোনোগ্রাম, এই ধরনের ফ্যাসিলিটিস গুলো থাকে। আবার রিজিয়নাল হাসপাতাল গুলো কাইন্ড অফ আপনার বিভাগীয় হাসপাতালের মতো, ওটা একটু বড়, আর একটু সিরিয়াস কেস, রেফার হওয়া কেস গুলা হলো ওই রিজিয়নাল হসপিটালে যায়। সো ওখানে ফ্যাসিলিটিস গুলো আর একটু বেশি থাকে। তারপর হলো আপনার আর মালেতে ওখানে আছে আর কয়েকটা বড় বড় হসপিটাল আছে, যেমন হলো ইন্দিরা গান্ধী হসপিটাল, যেটা হলো মালদ্বীপের সবচেয়ে বড় হসপিটাল। তারপর হলো আপনার কিছু প্রাইভেট হসপিটাল এখন আছে, ওখানে আপনার ধরেন আরো কিছু সুবিধা আছে। আবার ধরেন যে কিছু অনেক কমপ্লিকেটেড সার্জারি কিংবা ক্যান্সার রিলেটেড পেশেন্ট হলে পরে তাদের ক্ষেত্রে হলো ওরা বেশিরভাগই হলো আপনার ইন্ডিয়া বা শ্রীলঙ্কাতে চলে যায় এই ধরনের ট্রিটমেন্টের জন্য। আপু, ওখানে রেফারেল সিস্টেমটা কেমন? ওখানে আপনার হলো মানে মেডিকেল সেন্টার গুলো তো আপনার ইনিশিয়াল ট্রিটমেন্টের জন্য, ধরেন যে প্রাইমারি ট্রিটমেন্ট, যেটা হলো আমাদের ধরেন বাংলাদেশে যদি আপনি ইউনিয়ন হসপিটাল, ইউনিয়ন এর বা হলো গ্রামের হাসপাতালগুলোর কথা চিন্তা করেন, উপজেলা হাসপাতাল বা, উপজেলা হেলথ কমপ্লেক্স হ্যাঁ গুলো? হ্যাঁ উপজেলা হেলথ, হ্যাঁ হ্যাঁ উপজেলা হেলথ কমপ্লেক্সের মতো কাইন্ড অফ। তারপর যদি আপনার কোনো রেফার, মানে যদি পেশেন্ট ইমার্জেন্সি সিচুয়েশন হয়, আপনি হলো যেখানে মেডিকেল অফিসার থাকে উনি হলো প্রথমে অ্যাটল হসপিটালে কল দিবে, ওখানে ডিউটি ডক্টর যে আছে বা হলো ওখানে যে কনসালটেন্ট আছে তার সাথে কথা বলবে। তারপর কনসালটেন্ট ওভার দ্য ফোন হলো ব্যাপারটা তার কাছ থেকে হিস্ট্রিটা শুনবে, শুনে হলো কনসালটেন্ট বলবে যে হলো হ্যাঁ রেফার, তাকে হলো পেশেন্টকে এখন রেফার করতে পারেন আপনি। সেক্ষেত্রে আপনি হলো একটা রেফারেল কাগজ আছে, সেখানে আপনার অবজারভেশন, আমরা যেভাবে রেফার করি আর কি, জি। আপনার ইনিশিয়াল ফাইন্ডিংস, অবজারভেশন, পেশেন্টের হিস্ট্রি আপনি লিখবেন। আর যে
পেশেন্ট রেফার করার ক্ষেত্রে যে ট্রান্সপোর্টেশনের যে ব্যাপারটা, ওটা হলো হসপিটালের যে ম্যানেজার ট্যানেজার আছে ওরাই হলো ম্যানেজ করে। যদি খুব বেশি সিরিয়াস কেস হয় তা সেক্ষেত্রে ওরা হলো হেলিকপ্টার দিয়েও পেশেন্ট ট্রান্সফার করে। আর যদি মোটামুটি স্টেবল পেশেন্ট থাকে সেক্ষেত্রে হলো আপনার এই যে সি অ্যাম্বুলেন্স আছে ওটা দিয়ে হলো পেশেন্টকে ওরা ট্রান্সফার করে। তো এই ক্ষেত্রে আপনাকে বা হলো প্রাইভেট যে বোট গুলা থাকে, স্পিড বোট, ওগুলা দিয়ে হলো পেশেন্টকে ট্রান্সফার করে। এটা ডিপেন্ড করে আসলে মানে সিচুয়েশনের উপর আর কি, ইমার্জেন্সি মানে কতটুকু এটার উপরে। আপু, যেমন আমরা দেখতে পাই যে ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এসব ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে দেখা যায় যে কোনো একটা আমরা সার্জারির জন্য অ্যাপয়েন্টমেন্ট পেতেই অনেক মাস লেগে যায়। তখন দেখা যায় যে মালদ্বীপের ক্ষেত্রে এই সিস্টেম গুলো কেমন? মালদ্বীপের ক্ষেত্রেও এরকম, কারণ হলো ওখানে তো মানে আপনার সার্জন তো খুবই লিমিটেড, নাম্বার অফ সার্জন লিমিটেড। দেখা যায় যে আপনার ওখানে আপনি যদি ইমার্জেন্সি হয় ওরা হলো মোটামুটি আহ, করাতে পারে। ওখানে হয়তো অনেকদিন ওয়েট করতে হয় না, মানে এরকম খুব বেশি দিন ওয়েট করতে পারেন। আরেকটা যেটা সুবিধা হলো ওখানে মালদ্বীপের লোকজন বেশ ওরা বেশ রিচ। সো ওদের কাছে ভালো মানে সবাই মোটামুটি বিজনেস টিজনেস করে। সো ওদেরকে আমরা দেখলে বোঝা যায় না, বাট ওরা ওদের সবারই মোটামুটি বেশ ভালো টাকা পয়সা আছে। সেক্ষেত্রে ওরা ওদেরকে যদি আপনি ওয়েট করতে বলেন, ওরা ওদের যাদের কাছে টাকা আছে ওরা আসলে ওয়েট করে না। ওরা ইন্ডিয়া চলে যায়, শ্রীলঙ্কা চলে যায়, ওখানে গিয়ে ওরা হলো যেসব সার্জারি, ইভেন অনেক সার্জারি আছে যেগুলো মালদ্বীপে করা যায় ওরা মালদ্বীপে করে না, যেগুলো রুটিন সার্জারি ওরা হলো দেখা যায় ইন্ডিয়া চলে যায়, শ্রীলঙ্কা চলে যায়, এটা পেশেন্ট নিজের চয়েসেই চলে যায় আর কি। আচ্ছা আপু, যারা নতুন যেতে চায়, নতুনদের জন্য যদি আপনি কোনো মেসেজ দিতে চান, যে রিয়েলিটিটা আসলে যদি বলতে চান তাদের জন্য, যে তারা আসলে কোন কোন দিকগুলো চিন্তা করে দেন মালদ্বীপের জন্য তারা অ্যাপ্লাই করা উচিত। ওটাই আমি আগে যেটা বলছি সেটাই, মানে আমি মানে বলবো যে ধরেন যে মালদ্বীপে আমি যখন গিয়েছি বা হলো আমার সাথে সমসাময়িক যারা ছিলেন, মানে আমার হয়তো কিছুদিন আগে গিয়েছেন বা আমার পরে গিয়েছে এরকম, আমার অনেক জুনিয়র আছে কিংবা সিনিয়র আছেন, ওনারা সবাই যারাই গিয়েছেন সবাই হলো আলটিমেটলি একটা ওখান থেকে মুভ করে সবাই মোটামুটি আরো বেটার পজিশনে গিয়েছে। হয়তো কেউ এফসি এমআরসিপি বা হলো প্ল্যাব, ইউএসএ মিলি দিয়ে হলো ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া বা গালফে হলো মুভ করেছে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে যার আপনি যদি মানে হুট করে ডিসিশন না নিয়ে, অনেকে যে আমাকে যেতে হবে দেশের বাইরে যেতে হবে এটা চিন্তা করে যেন কেউ ডিসিশন না নেয়। সেক্ষেত্রে সবাই যেন এটাকে আগে চিন্তা করে যে সে কি চায়, তার মানে উদ্দেশ্যটা কি, সে কেন যেতে চায়, এটা আগে যেন রিয়েলাইজ করাটা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি চান যে হলো আমি ওখানে গিয়ে হলো একটা মানে ভালো বেতনের চাকরি করব এবং হলো ওখান থেকে আমি পরে একটা মানে ভালো জায়গাতে মুভ করার চিন্তা করব, এটাও করতে পারেন। বা আপনার যদি হলো টাকাটা মানে মানে আপনার এখন একটা ভালো ইনকাম দরকার, আপনি এটার জন্য যেতে চান, সেক্ষেত্রেও আপনি যেতে পারেন। কিন্তু আপনাকে ওই ধরনের মাইন্ডসেট নিয়ে যেতে হবে, ওখানে অনেক ধরনের লিমিটেশনস আছে। যেমন হলো আপনি চাইলেই কোথাও মুভ করতে পারবেন না। আপনার যদি আপনি যদি একা ডাক্তার হন ওখানে মেডিকেল সেন্টারে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 8 ঘন্টার বাইরে যখনই পেশেন্ট আসবে আপনাকে কিন্তু অ্যাটেন্ড করতে হবে। আপনাকে যখনই অন কলে আপনাকে কল দিবে, এখন এটা রাত্রে 10টা হোক, 12টা হোক, 1টা হোক, আপনাকে কিন্তু উঠে যেতেই হবে। ঠিক আছে? আপনি যদি এটাকে এই ধরনের মানে মেন্টাল প্রিপারেশন নিয়ে না যান, সেক্ষেত্রে হলো আপনাকে হয়তো অ্যাডজাস্ট করতে সমস্যা হবে। প্লাস কিছু লিমিটেশনস তো বললামই, যে যাতায়াতের লিমিটেশনস, এন্টারটেইনমেন্ট বা কিছু মানে অনেক কিছু লিমিটেশনস আছে, খাওয়া দাওয়ার লিমিটেশনস আছে। তবে ওখানে যেটা আপনার হলো সব জায়গারই কোনো না কোনো প্রস এন্ড কনস আছে। এখানে এই সুবিধার বাইরে সুবিধাটা হলো আপনার ওখানে ওয়ার্কলোডটা খুবই মিনিমাল। আপনি যদি বাংলাদেশের সাথে কম্পেয়ার করেন বা অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করেন, আপনাকে যে ওটা খুবই, ওরাও সেটা জানে যে হলো ওরা যদি ভালো স্যালারি অফার না করতো তাহলে কেউ ওখানে যাইতো না কাজ করার জন্য। তো ওরা কিন্তু একটা ভালো অ্যামাউন্ট আপনাকে ইনভেস্ট করছে এই জন্য, এটা জেনেও যে ওখানে কাজের লোড অনেক কম। কিন্তু কাজের লোড কম থাকলেও দেখা যায় যে আপনি সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত
আপনি যে রেগুলার টাইমটা আপনি ডিউটি করছেন, আপনি যে আপনি আপনার রুমে আছেন, আপনি কনসালটেশন করতেছেন, ওই টাইমে দেখা যাবে হয়তো আপনার খুব বেশি তো 8টা 10টা 12টা পেশেন্ট আসতেছে সারাদিনে। তার মানে ঘন্টায় আপনি হলো 8 ঘন্টার মধ্যে আপনি মানে খুবই ওই হিসাব করলে আপনার ওয়ার্কিং আওয়ারটা খুব মানে ওয়ার্কলোডটা খুবই মিনিমাল। এই টাইমটাতে বাকি টাইম আপনি কিন্তু রুমে বসে বসে আপনি কিন্তু পড়াশোনা করতে পারেন। আপনি পড়াশোনা করতে পারেন, তারপরে আপনি বাসায় গিয়েও আপনি যেহেতু আর অন্য কোনো কাজ থাকে না, ওখানে আপনার টাকা সেভ করার একটা মানে অপশন থাকে, কারণ যেহেতু ওখানে আপনার টাকা খরচ করার জায়গাটা খুব কম। তো সেখানে আপনি টাকাটা সেভ করতে পারেন এবং আপনি পড়াশোনার জন্য একটা টাইম পান, আপনার যথেষ্ট এনার্জি এখানে সেভ হতেছে। বাংলাদেশে যেটা হয় যে ডিউটিতে প্রচুর প্রেশার থাকে এবং ডিউটি করার পরে এসে আর আপনার কোনো পড়ার কোনো এনার্জি খুবই মানে যারা খুব ডিটারমাইন্ড তারাই একমাত্র ওটা করতে পারে। বাকিরা হলো মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আর এটা সম্ভব হয় না, কারণ আপনি অলরেডি এক্সস্টেড থাকেন। তো ওখানে আপনি 8 ঘন্টার মধ্যে আপনি 10টা 12টা পেশেন্ট দিচ্ছেন, কখনো কখনো দেখা যাচ্ছে যে 3 4টা, সারাদিন 3 4টা পেশেন্ট আসতেছে। তো সেই ক্ষেত্রে আপনি বাকি টাইমটা আপনি হলো আপনার নিজের জন্য ইউটিলাইজ করতে পারেন, নিজের পড়াশোনার ক্ষেত্রে আপনি ইউটিলাইজ করেন। আপনি ওখানে বই নিয়ে পড়েন, আপনাকে কেউ কিছু বলবে না, আপনি পড়াশোনা করতে পারেন। কিন্তু তারপরের যে টাইমটুকু থাকে এর মধ্যে দেখা গেল আপনার হলো সারাদিন পেশেন্ট আসে নাই, কিন্তু রাত্রেবেলা 8টা 10টার সময় কিছু এরকম থাকে, বয়স্ক মানুষ থাকে যে তাদের মনে হলো যে এখন রাত্রে 8টা 10টার সময় আমার খুব খারাপ লাগতেছে, হয়তো ওরকম সিরিয়াস কিছু না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখন এটা অ্যাটেন্ড করতে হবে, অন কল আসছে, আপনাকে যেতে হবে। তখন আপনাকে আপনি যদি এটাকে খুবই বিরক্তের সাথে মানে আমরা মানুষ, আমাদের বিরক্ত হওয়াটাই স্বাভাবিক, কিন্তু হলো সেক্ষেত্রে যদি আপনি মিসবিহেভ করেন, তখন কিন্তু যদি আপনার আইল্যান্ডের লোকজন আপনার নামে কমপ্লেন করে যে ডাক্তার হলো কোঅপারেটিভ না, এরকম না, সেক্ষেত্রে হলো আহ, আপনার চাকরিটা চলেও যেতে পারে। তা আপনাকে সবকিছু মানে ব্যালেন্স, এটা আসলে ব্যালেন্সের উপরে। কিন্তু আপনি যদি আপনার যদি পেশেন্টের সাথে বা আইল্যান্ডের লোকজনের সাথে আপনার যদি একটা ভালো কমিউনিকেশন বিল্ড আপ হয়, তখন ওরাই হলো আপনাকে আরো মানে রাখতে চাবে। তখন আপনি যদি এরকমও এরকমও হয়েছে যখন হলো আমার উম, ওরা কল করছে, ওরা তো স্পেশালি সিস্টারকে কল করে, মানে নার্সকে বা হলো হসপিটালের যে ম্যানেজার থাকে তাকে কল করে যে হলো এখন ওরা অন কলে দেখাইতে যায়। যদি সিস্টাররা শুনে হলো মনে করে যে হলো এটা এখন ওরকম কোনো ইমার্জেন্সি না, ওরাই বলে যে তুমি কালকে সকালে আসো, এখন ডাক্তারকে মানে ডাকলে পরে তার অসুবিধা হবে। তো এটা আসলে যখন আপনি একটা ট্রাস্ট বিল্ড আপ করে ফেলবেন, তখন দেখবেন যে সবকিছু আপনার জন্য ওখানে একটু ইজি হয়ে যায়। কিন্তু আপনি যদি শুরুতেই যদি একটা মানে ব্যারিয়ার ক্রিয়েট করে ফেলেন, বা শুরুতেই যদি আপনি আপনার মানে বিরক্তিটা প্রকাশ করে ফেলেন, তখন দেখা যায় যে তারা আপনার প্রতি একটা নেগেটিভ মানে মানসিকতা পোষণ করে। তখন দেখা যায় যে একটা মানে ক্ল্যাশ তৈরি হয়, কমপ্লেন এইসব জিনিসপত্র মানে হয় আর কি। তো আমি বলবো এটা আসলে ওই যে আপনাকে দুইটা জিনিসই চিন্তা করতে হবে, যে আপনি কি বেনিফিট পাচ্ছেন আর এটার জন্য আপনাকে কতটুকু কি স্যাক্রিফাইস করতে হচ্ছে আর কি। তো এই এই মন মানসিকতা নিয়ে গেলে পরে দেখবেন যে আপনার জন্য বাকিটা পুরাটাই অনেক ইজি হয়ে যায়। যেমন আমি বলবো যে আমার আমার কাছে মনে হচ্ছে যে এই জন্য আমার আহ আলহামদুলিল্লাহ আমি মালদ্বীপে যে কয়েকদিন ছিলাম আমার আমার জার্নিটা খুবই স্মুথ ছিল, কারণ হলো ওখানের যে মানে লোকাল লোকজন বলেন বা নার্স বলেন, হসপিটালের স্টাফ বলেন, সবার সাথে একটা ভালো একটা সম্পর্ক এবং কমিউনিকেশন বিল্ড আপ হয়ে গেছে। তো এটা একটা মানে ভালো পয়েন্ট ছিল। এবং আমার নার্সদের সাথে এখনো ওরা হলো আমার সাথে কানেক্টেড ফেসবুকে, মানে সোশ্যাল মিডিয়াতে। তো দেখা যায় যে ওরা প্রায় খোঁজ খবর নেয় যে কি অবস্থা কেমন। এবং আমি যখন প্রথম মানে মালদ্বীপ ছেড়ে আসার পরেও ওরা আমাকে দেখা যেত প্রায় হলো ভিডিও কল দিত, দিয়ে হলো উম, যাদের সাথে আমার ওখানে অনেক ভালো সম্পর্ক ছিল তারা সবাই মিলে হলো একসাথে হয়ে ভিডিও কল দিচ্ছে, এরকম কথা টথা বলছি আমরা এরকম। তো এটা আসলে ডিপেন্ড করে যে আপনি আসলে কতটুকু, যদি আপনি ওয়েলকামিং হন দেখবেন ওরা আপনার জন্য আরো বেশি ওয়েলকামিং। আপু, যে মেডিকেল সেন্টার গুলো আছে যেগুলো উম, সেই মেডিকেল সেন্টার গুলোতে কি আহ, শুধুমাত্র ওপিডি সার্ভিসে দেওয়া হয় নাকি হচ্ছে অ্যাডমিটেড ও পেশেন্ট থাকে? আহ, বেশিরভাগই আপনার ওপিডি, কিছু অ্যাডমিটেড পেশেন্ট হইতে পারে, ধরেন যে কোনো একটা ডায়রিয়ার পেশেন্ট হলো, সেক্ষেত্রে তো আপনি এটা যেগুলো ম্যানেজেবল সেক্ষেত্রে আপনি হলো হসপিটালে রেখে তাকে ম্যানেজ করতে পারেন। তো বেশিরভাগই অ্যাডমিটেড পেশেন্টদেরকে আমরা হলো পাঠায় দিই, মানে পাঠায় দিতাম মানে এটল বা হলো রেফার করে দিতাম হলো কিসে, হয়তো দেখা যেত অ্যাডমিট আছে 1 রাতের জন্য এরকম বা এক বেলার জন্য,
তারপরে হয়তো হয় পেশেন্ট বেটার ফিল করলে হয়তো বাসায় চলে গেছে, আর না হয় হলো রেফার করে দিতে হয়েছে। মালদ্বীপে এই মুহূর্তে কোন ধরনের স্পেশালিস্টদের বেশি প্রয়োজন, আপনি যেহেতু ছিলেন, যে কোন স্পেশালিটিটাতে দেখা যাচ্ছে যে না অনেক বেশি স্পেশালিস্ট থাকলে হয়তো বা এই সেক্টরটা বেটার সার্ভিস দিতে পারতো তারা, বা ডিমান্ড আছে যেটা বাংলাদেশি ডাক্তাররা চাইলে গ্র্যাব করতে পারে? আপনার যেমন হলো কয়েক মানে স্পেশালি যে মেডিসিন, ইন্টারনাল মেডিসিন, গাইনি, তারপর হলো সার্জারি, অর্থোপেডিক্স, এই এই কয়েকটা সেক্টরের মানে কনসালটেন্ট দেখা যায় যে বেশি ওরা অ্যাপয়েন্ট করে। এবং বাংলাদেশের আসলে খুব কম কনসালটেন্টই ওখানে আছে, একদম নাই বললেই চলে। ওখানে আমি যখন ছিলাম তখন বেশিরভাগ কনসালটেন্টই ছিল ইদার ইন্ডিয়ান অর ইজিপশিয়ান, বেশি কনসালটেন্ট ছিল আর কি। সো বাংলাদেশেও যদি কেউ যদি চায় সেক্ষেত্রে তারা হলো অ্যাপ্লাই করতে পারে। বাট আমার মনে হয় যে যারা কনসালটেন্ট তাদের তো অলরেডি পোস্ট গ্রাজুয়েশনের পর দেশেই আহ, অনেক অপরচুনিটিস থাকে। তো এই জন্য হয়তো বাংলাদেশের যারা পোস্ট গ্রাজুয়েশন করে ওনারা আর কি মুভ করার ব্যাপারে অত ইন্টারেস্টেড থাকে না আর কি। আপু, অনেকে দেখা যাবে যে আমাদের এই প্রোগ্রামটা শেষে এখনই অ্যাপ্লাই করতে চাইবে, তাদের ক্ষেত্রে যে অ্যাপ্লাই করার যে প্রসিডিউরটা যদি আবার একটু বলতেন। অ্যাপ্লাই করার ক্ষেত্রে প্রসিডিওরটা ওইটাই যে হলো আপনাকে খোঁজ নিতে হবে ইদার বয়েসেল এর মাধ্যমে, অথবা আহ, কয়েকটা এজেন্সি আছে যারা হলো মালদ্বীপে ডাক্তার রিক্রুট করতে হয়। তবে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হলো আপনারা শুরুতেই কোনো মানে আর্থিক লেনদেনে যাবেন না, প্রথমেই টাকা দিবেন না। ওনারা হলো জেনারেলি এজেন্সিরা আপনার কাছ থেকে আপনার সিভি নিবে। আপনি সিভি নিলে পরে তারপর যখন ওরা অ্যাপ্লিকেশন যদি সার্কুলার থাকে তখন আপনি অ্যাপ্লিকেশন ফর্ম টর্ম দিয়ে ফিল আপ করে তারপর আপনার ইন্টারভিউ হলে পরে ইন্টারভিউটা আপনি পাশ করলে যখন আপনার হাতে যখন আপনার অফার লেটার চলে আসবে, তারপর ওটাকে যাচাই যে অফার লেটারটা হচ্ছে ওটা হলো আপনি অফার লেটার পাওয়ার আগ পর্যন্ত আপনি কখনো কোনো আর্থিক মানে লেনদেনে যাবেন না আর কি। সেক্ষেত্রে ধরেন যে আপনি সব যদি কোনো ধরনের ফ্রড সিচুয়েশন হয়ে থাকে বা ওগুলা থেকে আপনি মানে নিজেকে সেফ রাখতে পারবেন। আর অবশ্যই ধরেন কোথাও কোনো এজেন্সির সাথে ডিল করার আগে আপনি জেনে নেবেন যে আপনার পরিচিত বা আগে যারা ডাক্তার কেউ তাদের মাধ্যমে অ্যাপ্লাই করেছে কিনা। ওটা যদি আপনি আগে খোঁজ খবর নিয়ে নেন সেক্ষেত্রে যথেষ্ট সেফ আর কি। আর বয়সেও তো হলো গভর্নমেন্ট অর্গানাইজেশন, সেক্ষেত্রে তো ওই ধরনের কোনো ইস্যুস নাই। আপু, ইন্টারভিউ বোর্ডে আসলে কেমন ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়? ইন্টারভিউতে আসলে কমন যে কেস গুলা থাকে, কিছু মেডিসিন রিলেটেড কেসেস, কিছু গাইনি বা হলো আহ, মানে এটা আসলে মানে জিনিসটা অনেক উম, কি বলবো বিশাল সিলেবাস। কিন্তু কোয়েশ্চেন গুলো আসলে যারা হলো ধরেন কেউ যদি প্র্যাকটিস করে থাকে বা হলো যারা পাশ করেছে বা প্র্যাকটিস করছে তাদের জন্য হলো আহ কোয়েশ্চেন গুলো আমার মনে হয় যে এগুলো পারা উচিত। মানে ওরা ওই ধরনের কোয়েশ্চেন করে যেগুলো আপনার ডেইলি লাইফে হলো আপনি ফেস করতে পারেন। যেমন হলো আপনার কাছে এরকম হয়তো একটা সিনারিও, কেস সিনারিও দিয়ে বললো যে একটা আহ মহিলা পেশেন্ট আসছে যার হলো ধরেন মেনস্ট্রুয়েশন অফ আছে এই এই এতদিন ধরে, কিন্তু সে মানে প্রেগনেন্সি টেস্ট করছে, সে পজিটিভ, কিন্তু হঠাৎ করে তার পেইন হচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার আপনার মানে এটা ডায়াগনোসিস কি হবে? সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে এটা একটোপিক প্রেগনেন্সি হতে পারে। ঠিক আছে, এই ধরনের কেসগুলো ধরেন ওরা হলো মানে এই ধরনের বিভিন্ন কেস সিনারিও দিয়ে বলে যে আপনার এই ক্ষেত্রে আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হবে, বা আপনার মানে তারপর আপনার অ্যাপ্রোচ কি হবে, এটাই আর কি। আপু, যেমন ওখানে এসবিএ বা এই টাইপের পরীক্ষা হয় না, শুধুমাত্র ইন্টারভিউ হচ্ছে ওয়ান টু ওয়ান, যেটা আমরা দিয়ে থাকি, ওয়ান টু হ্যাঁ ওয়ান হ্যাঁ হয়ে যায়? ইন্টারভিউ ওয়ান টু ওয়ান, হ্যাঁ এরকম না, ইন্টারভিউ বোর্ড থাকে, মানে তিন চারজন হয়তো থাকলো ইন্টারভিউ, তারপরে এক একজন এক একটা কোয়েশ্চেন করলো এরকম আর কি। আচ্ছা, আচ্ছা।
এই যে যখন ইন্টারভিউ শেষ হওয়ার পর ওটা কি থাকে যে 1-2 মাসের মধ্যে রেজাল্ট জানানো হয়, নাকি ওয়ান হ্যাঁ, হ্যাঁ, উইকের মধ্যে বা ওই দিনে বলে দেয়? এটা আসলে মনে হয় ডিপেন্ড করে। আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম তার জাস্ট কিছুদিনের মধ্যেই ওরা জানায় দেয়। 1-2 দিনের মানে 1-2 সপ্তাহের মধ্যে ওরা হলো ওটা জানায় দেয় যে আপনি পাশ করেছেন নাকি ফেল করেছেন। আপু, যদিও আমরা কোনো এজেন্সি ছাড়া ভয়েস সেলের মাধ্যমে অ্যাপ্লাই করে নিজেরা যেতে চাই এবং ইন্টারভিউ কল পেলাম, মানে ইন্টারভিউ পর কন্ট্রাকচুয়াল যত কাজকর্ম আছে সবকিছু শেষের পর এই যে প্রসিডিউরটা, এটার মধ্যে কেমন কস্ট পড়ে? ওয়েবসাইটে আমি একটু জানি না কস্টটা কেমন পড়ে, তবে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করলে পরে এজেন্সি একটা ফিস চার্জ করে। এক এক এজেন্সি এক এক রকম। যেমন আমার জানা মতে আমরা যখন অ্যাপ্লাই করছিলাম তখন এক একটা এজেন্সি এরকম 1.5 লাখ 2 লাখ টাকা এরকমের মতো একটা অ্যামাউন্ট চার্জ করে আর কি। আর এজেন্সিরা হলো আপনার কিছু এজেন্সি আছে সরাসরি এখানে, কিছু কিছু এজেন্সি ধরেন যে বাংলাদেশি হয়তো যারা হলো অলরেডি মালদ্বীপে আছে, তারা সরাসরি ওখান থেকে ডিল করে। আর কিছু এজেন্সি আছে এখানে বাংলাদেশে ওদের কি, কিন্তু ওদের লিংক হলো মালদ্বীপে, ওদের আরেকটা এজেন্সির সাথে হয়তো ওরা পার্টনারশিপে কাজ করে, এরকম আর কি। তো ওটা ডিপেন্ড করে যে কোন এজেন্সির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতেছেন। আর আপু একটা, জি। হ্যাঁ, যাওয়ার পর আপনি এখান থেকে যাওয়ার সময় যে ফ্লাইটের খরচ, তারপর হলো আপনার যে হোটেল কস্ট, মালেতে কিছুদিন থাকতে হয়, থেকে হলো আপনাকে ওখানে একটা মানে যে অফিসিয়াল কন্ট্রাক্ট সাইন করা, তারপরে হলো আপনার পোস্টিং দেওয়ার পর কিছুদিন এই এটার জন্য ধরেন হয়তো সপ্তাহখানেক আপনার মালেতে থাকতে হয় হোটেলে। তারপর হলো আপনার যে এয়ার ফেয়ারটা, ওগুলো হলো আপনাকে পরে হলো রিইনভার্স করে গভর্নমেন্ট, আপনাকে জমা দিতে হয় আপনার। এয়ারফেয়ার হয়তো পুরোটা রিইনভার্স করে না, বাট একটা ওরা একটা রেঞ্জ দিয়ে দেয় যে এত টাকা, আপ টু এত টাকা পর্যন্ত ওরা হলো রিইনভার্স করবে আর কি। হোটেল কস্টের ক্ষেত্রে ওরকম। তো দেখা যায় 80%-এর মতো আপনি মানে এই এই খরচগুলো আপনি ব্যাক পাবেন। আপু, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। আপনার যদি কোনো উপদেশ থাকে যারা মালদ্বীপে যেতে চায় বা এই প্রসিডিউরটা প্রসিড করার জন্য তাদের, আহ, যারা মেডিকেল স্টুডেন্ট আছে বিশেষ করে, তারা প্রথম থেকে কিভাবে প্রিপারেশন নিতে পারে? অ্যাকচুয়ালি ওটা আসলে মানে আমার মনে হয় বাংলাদেশে যারা হলো গ্রাজুয়েট যারা আছে, প্রফ পাশ করার করে যারা হলো ইন্টার্নশিপ করে বা হলো তারপরে বিভিন্ন হসপিটালে যারা জব করে, তারা হলো যথেষ্ট এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারে বাংলাদেশে, যেটা মোর দেন এনাফ একটা মালদ্বীপে একটা জব পাওয়ার জন্য। তো আমি যেটা বলবো সেটা হলো কারো যদি মানে প্ল্যান থাকে যে মালদ্বীপে সে যাবে, আমি বলবো যে ইন্টার্নশিপের পর পরে সে যেন অপেক্ষা না করে কোনো একটা হসপিটালে জয়েন করে, করে যে প্র্যাকটিসের মধ্যে থাকে, যেন হলো ধরেন আপনার ক্লিনিক্যাল নলেজে যেন কোনো গ্যাপ না পড়ে আর কি। কারণ আপনি অনেকে আমি এটা দেখেছি যে হয়তো মানে একটা হয়তো বলেছে যে মানে হয়তো শো করেছে যে তার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স আছে, কিন্তু ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ছাড়াই হয়তো ইন্টার্নশিপে পড়ে হয়তো তেমন কোনো একটা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স নাই। আহ, তারপর ওখানে চলে গেলে পরে সেক্ষেত্রে আপনি কিন্তু বেশ একটা মানে বাজে সিচুয়েশনের মধ্যে পড়তে পারেন। কারণ ওক্ষেত্রে কিন্তু আপনি ওখানে একাই, যদি আপনি মেডিকেল সেন্টারে হন, যে কোনো ইমার্জেন্সি কেসই আসতে পারে। সেক্ষেত্রে আপনাকে একা হলো পেশেন্টটাকে ম্যানেজ করতে হবে। পেশেন্ট আপনি ম্যানেজ, আপনাকে রেফার করার আগ পর্যন্ত তো আপনাকে কিছু প্রাইমারি ট্রিটমেন্ট এবং আপনাকে ডায়াগনোসিস করতে হবে যে পেশেন্টের কি সমস্যা হয়েছে। যদি আপনি একটা মানে হার্ট অ্যাটাকের পেশেন্ট হয় বা একটা হার্ট ফেলিয়ারের পেশেন্ট বা একটা ধরেন একটোপিক প্রেগনেন্সি বা অ্যাপেন্ডিসাইটিস, এই ধরনের জন্য ইমার্জেন্সি কেসগুলো যদি আপনি কিভাবে ম্যানেজ করতে হয় বা ডায়াগনোসিস করতে হয় এটা যদি না বোঝেন, সেক্ষেত্রে তো আপনি নিজেকে নিজেও বিপদে পড়বেন আর কি। সেক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হলো ইন্টার্নশিপের পরে যদি মানে ক্লিনিক্যাল প্র্যাকটিসের মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার কনফিডেন্সটা হলো গ্রো করবে, যে আপনি পরবর্তীতে যদি মালদ্বীপ যে একা কাজ করতে চান সেক্ষেত্রে আপনার একটা কনফিডেন্স থাকবে যে আপনি এখানে পারবেন করতে।
থ্যাংক ইউ সো মাচ আপু, আমাদের সাথে আজকের সেশনে মেন্টর হিসেবে জয়েন করার জন্য। আমরা আশা করব আমাদের আজকের সেশন থেকে যারা মালদ্বীপে যাওয়ার জন্য খুবই আগ্রহ প্রকাশ করেছিল বা মালদ্বীপ যেতে চায়, তারা অনেক বেশি উপকৃত হবেন, এবং আপনাকে অনেক বেশি ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তী কোনো প্রোগ্রামে আপনার সাথে আবার আমরা জয়েন করব। থ্যাংক ইউ সো মাচ আপু। প্রিয় দর্শক, আমরা আজকে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। আশা করি আপনাদের যত জিজ্ঞাসা ছিল সবকিছু প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। যদি আপনাদের আর কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয়, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি আমরা আপনাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে সে উত্তর প্রদান করব। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।